2 মাসের শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর সময় হঠাৎ পেছন থেকে ননদের ইচ্ছাকৃত ধাক্কায় শান্তার কোল থেকে শিশুটি মেঝেতে পড়ে গেল। কচি দেহের হাড়গুলো মুহূর্তে ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ফলে কয়েক মিনিটের মধ্যে শিশুটি মারা গেল। হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগটুকু আর পায়নি তারা। এতে শান্তা তার ননদকে দায়ী হিসেবে সবার সামনে গণ্য করলো। অস্বীকার করে তার ননদ তখন বলেছিল, দেখেছিস ভাই, তোর বউ নিজের অসাবধানতার কথা না উল্লেখ করে আমাকে কিভাবে ফাঁসানোর প্রচেষ্টায় না করছে। প্রস্তুতরে বিস্মিত হয়ে যখন শান্ত বলল, আমি সত্যি কথাই বলছি সোহান, ট্রাস্ট মি, তোমার বোন ইচ্ছাকৃতভাবেই পেছন থেকে আমায় ধাক্কা দিয়েছিলেন, যার জন্য আজ আমি বুক কোল শূন্য। সেই শুরু থেকে তিনি আমায় সহ্য করতে পারতেন না। তোমার বোন মানুষ নয়, অমানুষ একটা নারী। সে তো কখনোই মা হতে পারবে না। তাই বোধহয় উনি অন্যের মাতৃত্বের সুখও দেখতে পারেননি। ডিভোর্সি বন্ধা মেয়ে কোথাকার। চোখের অশ্রুতে জর্জরিত হয়ে কথাগুলো বলল শান্তা। কিন্তু শান্তার এরূপ কথা তার স্বামী বা অন্য কেউ একদমই বিশ্বাস করেনি। সন্তান মারা যাওয়ার বেদনায় শান্তার স্বামীও এখন নিস্তব্ধ। তবে সোহানু পরিশেষে নিজের স্ত্রী শান্তাকে সন্তানের মৃত্যু নিয়ে দোষারোপ করে। পরিবারের প্ররোচনায় বেশ একটা মারধর পর্যন্ত করলো, যা মুখ বুজে সহ্য করে নিয়েছিল শান্তা। মা বাবার পছন্দ করা পাত্রকে ঠুকরে বরিশাল থেকে সোহানের হাত ধরে ঢাকায় পালিয়ে এসেছিল সে, যার পর মিরপুর সোহানের বাড়ি হয়ে ওঠে তার একমাত্র স্থায়ী নিবাস। স্টোর রুমে ঠান্ডায় মূলত প্রতিনিয়ত কেঁপে উঠছিল শান্তা। সেই সকালে তাকে মারধর করে এখানে আটকে রাখা হয়েছে। ব্যথায় বারবার কুঁকড়ে উঠছে। কিন্তু এই যন্ত্রণা যে শান্তার কাছে এই মুহূর্তে কিছুই নয়। তবে সন্তান হারানোর বেদনা কেন যেন শান্তাকে ধীরে ধীরে মৃত্যুর অনুকূলে নিয়ে যাচ্ছে। বেঁচে থাকার আস্থাগুলো প্রতিনিয়ত হারিয়ে ফেলছে। নিজের ননদের কথা ভাবতেই শান্তার শরীর শিউরে ওঠে। ননদ যে এতটা নিষ্ঠুর ও জঘন্য হিসেবে একসময় নিজ পরিচয় দিবে, সেটা কল্পনারও শত বাহিরে অবস্থান করেছিল শান্তার। হঠাৎই কেউ দরজা খুলে ভেতরে প্রবেশ করে, যেটা মূলত শান্তার ননদই ছিল। এসেই প্রথম পেছন থেকে শান্তার চুলের মুঠি ধরল। এরপর দেওয়ালের সাথে ঠেস মেরে তীক্ষ্ণ গলায় বলে উঠল, আমাকে সবার সামনে ডিভোর্সি বন্ধা মেয়ে বলেছিলি, তাই না? হ্যাঁ, আমি তোকে সেই মুহূর্তে সম্পূর্ণই ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছিলাম। তোর হাতেই তো সন্তানকে আমি জন্মানোর 2 মাসের মাথায় পরদুনিয়ায় পাঠিয়ে দিলাম। এটা তো জাস্ট খেলার শুরু, মিসেস শান্তা। কথাগুলো বলার পরপরই শান্তার ননদ চলে গেল এবং বাহির থেকে আবারও ভালো করে দরজা লাগিয়ে যেতে কোনো শ্রুতি করলো না। নিস্তব্ধতা বিরাজমান শান্তার মনে, কোনো কিছু না বোঝার উপক্রম তার। কি হচ্ছে তার সাথে এসব? কেনই বা নিজের ননদ তার সাথে এমন করছে? কিছুই যেন ঢুকছে না শান্তার মাথার গহীনে। সব কিছুই ঘোলাটে ঝাপসা লাগছে তার নিকট। ডুকরে ডুকরে কাঁদছে শান্তা। হঠাৎ আবারও দরজা খোলার শব্দ শুনে এবার একটু নড়ে চড়ে উঠল সে। অতএব দরজা খুলে ভেতরে প্রবেশ করলো সোহান, যাকে দেখা মাত্র শান্তা উঠে দাঁড়িয়ে একটা বারের জন্য হলেও জড়িয়ে ধরার অপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু শান্তা ব্যর্থ হয়। পর মুহূর্তে সোহানের তীব্র প্রহারে কপালের কিঞ্চিত পরিমাণ কেটে সেখান থেকে রক্তের সূত্রাপাত হতে আরম্ভ করে শান্তার। অতএব প্রচণ্ড রাগান্বিত হয়ে সোহান বলল, খবরদার, তুই আমার কাছে আসার একদম চেষ্টা করবি না। আমার নিষ্পাপ সন্তানের খুনি কোথাকার। বাম হাত দিয়ে কিঞ্চিত কেটে যাওয়া স্থান চেপে ধরে শান্তা উত্তরে বলল, এসব কি বলছো সোহান? মা হয়ে আমি কেন নিজের গর্ভের সন্তানের খুনি হতে যাব? স্বয়ং তোমার ওই বড় বোন, যে মূলত সবার সম্মুখে ভালো মানুষের মুখোশ করে থাকে, সে আমাকে তখন পিছন থেকে ইচ্ছাকৃতভাবে তীব্র শক্তিতে ধাক্কা দিয়েছিল, যার ফলস্বরূপ মাতৃদুগ্ধ পান করা অবস্থায় কোল থেকে আমার 2 মাসের নিষ্পাপ শিশুটি মেঝেতে পড়ে গিয়ে মারা যায়। জাস্ট এনাফ শান্তা। কেন তুই শুধু শুধু আমার বোন সম্পর্কে এরূপ বাজে কথা বলছিস? নিজের দোষ ভুল ঢাকার জন্য তুই এইভাবে আমার বোনকে ফাঁসানোর চেষ্টা করছিস। শুধুমাত্র তোর অসাবধানতার কারণেই আজ আমার সন্তান নেই এ ভুবনে। তুই তো মা নামের কলঙ্ক। সন্তানের প্রতি এতটা অন্যমনস্ক মা হয়ে তুই কি করে হতে পারিস? আচমকায় সুহানের মা এসে বলল, তোকে সেই প্রথমে বলেছিলাম সুহান, এই মেয়ে একদমই ভালো না। শতবার ভেবে দেখতে, কিন্তু তুই আমার কথা সেদিন মোটেও শুনিসনি। আমাদের প্রত্যেকেরই পছন্দ আমার ভাইয়ের সুন্দরী শিক্ষিত মেয়েকে প্রত্যাখ্যান করে গ্রামের এই কোন নিচু বংশের মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিলি। আমার ভাইয়ের মেয়ের নখেরও যোগ্য কিন্তু এই মেয়ের ছিল না। তবু আমি মেনে নিয়েছিলাম সেই দিন, শুধু তোর এই মুখচ্ছবিটার দিকে তাকিয়ে। না হলে এরূপ মেয়ে আমাদের বাড়ির বউ তো শত দূরের কাজের মেয়ে হওয়ার যোগ্যতা রাখে কিনা বেশ একটা সন্দেহে। আর এমনিতেও তোর বউ আমার মেয়েকে যেভাবে উঠে পড়ে লেগেছে ফাঁসানোর জন্য,
আমার তো মনে হচ্ছে ও ইচ্ছাকৃতভাবে নিজের কোল থেকে নিজের সন্তানকে ফেলে দিয়ে নাটক করছে। এখনো বলছি সোহান, ভালো করে খোঁজ খবর নিয়ে দেখ, আড়ালে কারোর সাথে তোর স্ত্রী অবৈধ সম্পর্কে আছে কিনা। নিজের শাশুড়ির মুখ থেকে এরূপ কুরুচিপূর্ণ গলার কণ্ঠস্বর শুনে শান্তা আর চুপ থাকতে পারল না। এক প্রকার কান্না মিশ্রিত কণ্ঠে সে সঙ্গে সঙ্গে উত্তর দিল, আপনি ভুল ভাবছেন মা, চুপ করো। তোমার কথাবার্তা অবধি শুনলে পর্যন্ত আমার গা জ্বলে ওঠে। কথাটা বলার পরপরই হনহনিয়ে চলে গেল সোহানের মা বিলকিস বেগম, যার পর সোহানও রাখতে রাখতে স্টোররুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে অবশ্য দরজাটা বাহির থেকে পূর্বের ন্যায় আবারও আটকে দেয়। অসহায় তো বোধ করছে শান্তা, কষ্ট হচ্ছে বেশ। এটা ভেবে শেষ অবধি কেন নিজের ভালোবাসার মানুষ তার কথাগুলো একটু হলেও বিশ্বাস করেনি। সিজারের সন্তান হয়েছিল শান্তার, সেলাই স্থানে বেশ একটা যন্ত্রণাও হচ্ছে তার। আজ বেশ কয়েকদিন যাবৎ স্টোর রুমে এভাবে পড়েছিল শান্তা। তবে বাড়ির সমস্ত কাজকর্মে শান্তাকে যেন তারা খাটিয়ে মারার অপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এভাবে প্রতিনিয়ত বিভিন্নভাবে হেনস্থা, অপমান, অত্যাচারে বেশ খানিক মাস কেটে গেল শান্তার। তবে আজ যখন বাড়িতে নিজের স্বামী সোহানের সাথে তার মামাতো বোন ফারিয়াকে দেখলো, তখন কেন যেন অজানা ব্যথায় শান্তার অন্তমহলে কম্পনের সৃষ্টি হলো। ফারিয়া সোহানকে হালকাভাবে জড়িয়ে ধরে বলল, ফুপি, আজ আমি খুব খুব খুশি। তুমি জানো, সোহান আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। যা শোনা মাত্রই চোখ থেকে অশ্রুর সূত্রাপাত ঘটে শান্তার। নির্বাক হয়ে মেঝেতে ধপ করে বসে পড়ল। ভেতরটা ক্ষয় হয়ে যাচ্ছে শান্তার। মরে যেতে ইচ্ছে করছে, বাঁচার ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো আরো হারিয়ে ফেলেছে সে। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রয়েছে সোহানের দিকে, কিন্তু সোহান একবারও তাকিয়ে দেখলো না শান্তার মুখচ্ছবিটার দিকে। দুদিন পর শান্তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। অনাকাঙ্ক্ষিত সেই দিনটা এসেই গেল, যাতে একটু অবাক হয়নি শান্তা। যদিও বা এটা তার সাথে ঘটবে, যা সে পূর্বে আন্দাজ করেছিল। ঢাকার সদরঘাট থেকে লঞ্চে উঠল শান্তা। এতটা দিন পর নিজের মা বাবার নিকটে গিয়ে তাদের সম্মুখে দাঁড়ালো। তাদের রিয়াকশনটা ঠিক কেমন হবে? তারা কি আদৌ এত সহজে সবকিছু মেনে নিবে? যা ভেবে ভীষণই চিন্তিত শান্তা। কম টাকাতে বহু কষ্টের ভিত্তিতে মূলত লঞ্চের একটা ছোট্ট কেবিন পেতে সক্ষম হয়েছে শান্তা। চোখে ঘুম নেই তার। রাত আনুমানিক 12টাই হবে। সেই সময় কেউ একজন শান্তার কেবিনের দরজা নক করলো, যাতে শান্তা একটু চমকে উঠল। অতএব দরজা খুলতে বেশ কয়েকজন লোক ঝাঁপিয়ে পড়লো শান্তার দিকে। মুহূর্তে ওনারা শান্তার হাত পা মুখ সব চেপে ধরলো। ভেতর থেকে কেবিনের দরজা লাগিয়ে দিয়ে শার্টের বোতামগুলো খুলতে খুলতে লোভাতুর দৃষ্টিতে একজন লোক বলল, বুঝলি নয়ন, বোহানো ওইলে কোনো স্বামী কি এমন সুন্দর বউয়ের লগে আকাম কুকাম করার পর মাইরা ফেলার জন্য আমাগর মতো কুখ্যাত সন্ত্রাসীদের কন্টাক্ট দেয়নি কি? লঞ্চের সিঁড়ি বেয়ে দোতলায় নিজের কেবিনের উদ্দেশ্যে যাচ্ছিল শেরুফাই। হঠাৎ পেছন থেকে তার একজন সহযোগী বলে উঠল, বস, আমরা গতকাল যে মহিলাকে নৃশংসভাবে খুন করলাম, সে তো স্বয়ং আপনার গর্ভধারিণী মা ছিলেন, যা আপনি জানতেন, কিন্তু তবুও কেন তখন বলেননি? আর আজ একটু আগে আমরা যাকে ধাক্কা দিয়ে লঞ্চ থেকে নদীতে ফেলে দিলাম, এমনকি সেও আপনার নিজের আপন রক্তের ভাই ছিলেন। তাও কিন্তু আপনি খুব ভালো করে জানতেন, তবুও কেন বললেন না কিছু আমাদের? এতটা নিষ্ঠুর মানুষ কি করে হতে পারে? অবশ্য আপনি যে অনেক জঘন্য প্রকৃতির মানুষ, সেটা আমি আগে থেকেই জানতাম। তাই তো আজ দীর্ঘদিন আমি আপনার সাথে কাজ করছি। তবে একটা কথা, হয়তোবা আমরা সন্ত্রাসী, খুনি এবং অসৎ লোক হতে পারি, কিন্তু তাই বলে জন্মধাত্রী মা এবং রক্তের ভাইকে এভাবে খুন করতে আপনার হৃদয় কি একটু কষ্টের সূত্রাপাত বলতে তখন কিছুই হয়নি? শেরুভাই মুচকি হেসে জবাব দিল, খুনিদের চোখে কখনো দয়া মায়া বোধ থাকতে পারে না, কখনো না, একটুও না। যদি তাদের জন্য আমাদের সামান্যটুকু হলেও কষ্ট বলতে কিছু অবশিষ্ট রইতো, তাহলে আমি তাদের এরূপ মৃত্যু উপহার স্বরূপ কখনোই প্রদান করতাম না। অতএব শেরুভাই দোতলার নিজের কেবিনে চলে আসলো। সঙ্গে তার সহযোগীরাও। বড় একটা কেবিন নিয়েছে তারা। বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে আছে শেরুফাই। পাশেই দুটো চেয়ারে তার দুজন অতি বিশ্বস্ত সহযোগী, দেলোয়ার এবং শফিকুল বসেছিল। মূলত তিনজনের একটা জোট তাদের। তারা প্রত্যেকে বেশ বুদ্ধিমান ও দক্ষতা সম্পন্ন, যাদের লিডার বা মাথা হচ্ছে শেরুভাই। আজ দীর্ঘদিন ধরে চোখে নিদ্রা নেই শেরুভাইয়ের। মনে বেশ খানিক তৃপ্তি পোষণ করে প্রায়ই চোখে তন্দ্রা এসে পড়েছিল আজ তার। কিন্তু কোনার ওই ছোট্ট কেবিন থেকে কারো গৌণাঙ্গর শব্দে তন্দ্রার হাব ভাব সব কেটে যায়। বিরক্ত হয়ে শেরুভাই বলল, দেখ তো, কে এভাবে গৌণাঙ্গর শব্দ করছে? অতএব দেলোয়ার উঠে চলে গেল গৌণাঙ্গর শব্দ অনুসরণ করে। হঠাৎ থেমে যায় সে।
কোনায় অবস্থানরত ঠিক ছোট্ট কেবিনটির নিকট। এই কেবিনের ভেতর থেকে গৌণাঙ্গ শব্দ আছে, যা দেলোয়ারের বুঝতে তেমন একটা সমস্যার সূত্রপাত হলো না। এখনো ভেতর থেকে দস্তাদস্তি সহ বিভিন্ন আওয়াজ স্পষ্টভাবেই শুনতে পাচ্ছে সে। তবে ভেতরে ঠিক কি হচ্ছে সেটা তার বেশ একটা অজানাই বটে। ইচ্ছে ছিল না কোনোই, তবুও বাধ্য হয়ে দরজা নক করলো দেলোয়ার। কারণ এরূপ আওয়াজে তারা তো আর ঠিক মতো ঘুমাতে পারবে না। এমনিতেও রাতে তেমন একটা ভালো ঘুম না হলে সকালে কাজকর্মে অন্যমনস্ক হয়ে পড়ে তারা সবাই। সেই কখন থেকে দেলোয়ার অনবরত দরজা নক করে যাচ্ছে, কিন্তু কেউই কেবিনের দরজা খুলল না। ধৈর্যের শেষ সীমানা অতিক্রম করে দেলোয়ার রেগে গিয়ে বাহির থেকে চিল্লাফাল্লা শুরু করে দরজা পূর্বের তুলনায় আরো বেশ খানিক জোরে জোরে নক করতে আরম্ভ করে দেয়। আচমকা কেবিনের দরজা খুলে একজন লোক বেরিয়ে এসে বলল, কি সমস্যা তোর? এইভাবে দরজা কেন অনবরত নক করে বিরক্ত করছিস? লোকটির এরূপ দুর্ব্যবহারে দেলোয়ার আরো রেগে ওঠে। উচ্চ গলায় কণ্ঠ স্বর প্রয়োগ করে বলল, সমস্যা তো হবেই যদি আপনাদের কেবিন থেকে আসা এরূপ শব্দ আওয়াজ আমাদের ঘুম নষ্ট হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া কি আশ্চর্যের ব্যাপার স্যাপার? আপনি আমার সাথে তুই তুকারি ভাবে কোন সাহসে কথা বলছেন? কি হচ্ছে আপনাদের কেবিনের ভেতর? সর্বদা একটা মেয়েলি কণ্ঠের গৌণাঙ্গের শব্দে কেন শোনা যাচ্ছে? কথাটা বলার পরপরই দেলোয়ার একটু উকিঝুঁকি দিয়ে কেবিনের ভেতরটা দেখার চেষ্টা করলো। হঠাৎই সে হতভম্ব হয়ে পড়ে। সে দেখলো কেবিনের ভেতরে একটা মেয়ের হাত পা মুখ চেপে ধরে বসে রয়েছে বেশ কয়েকজন লোক। সন্দেহ হলো তার, কিন্তু কিছু বলতে গিয়েও কেন যেন দেলোয়ার তেমন কিছুই বলতে পারল না। চুপচাপ সেখান থেকে চলে এলো। কারণস্বরূপ তখন আচমকায় লোকটি দেলোয়ারের বুকের মধ্যবর্তী স্থানে বন্দুক তাক করে বলেছিল, আমরা কন্ট্রাক্ট কিলার সন্ত্রাসী। মেয়েটিকে খুন করার জন্য আমাদের টাকা দেওয়া হয়েছে। শুধু একবারই বলবো, চুপচাপ চলে যা। দেলোয়ারও একজন কুখ্যাত কন্ট্রাক্ট কিলার সন্ত্রাসী। চাইলেও সেও অনেক কিছুই করতে পারত, কিন্তু মূলত সে চায়নি সন্ত্রাসী হয়ে অন্য সব সন্ত্রাসীদের কাজে কোনো ক্রমে বাধা হয়ে দাঁড়াতে। অতএব দেলোয়ার কেবিনে প্রবেশ করলে শেরুভাই বলল, কি হয়েছে? অস্বরূপ শব্দের কোনো কারণ জানতে পারলি? তাছাড়া এখন তেমন একটা আওয়াজ শোনাও যাচ্ছে না। দেলোয়ার বলল, আর শুনতেও পারবেন না। হয়তো এতক্ষণে মেয়েটিকে ওরা খুন করে ফেলেছে। কিছুটা আশ্চর্য হয়ে শেরুভাই বলল, পরিষ্কার করে বল। কোনার ছোট্ট কেবিনে একজন মহিলা যাত্রী ছিল, যিনি এখন কয়েকজন কুখ্যাত সন্ত্রাসীদের তত্ত্বাবধানে। মূলত মহিলাটিকে খুন করার জন্যই তাদের কেউ একজন কন্ট্রাক্ট দিয়েছে। ওরা কয়জন ছিল? 5 কিংবা 6 জন হবে, অথবা তারও বেশি। আমি সঠিক নই, আনুমানিক বলছি। তবে ওদের সাথে আমি কোনো ঝামেলা বাঁধাইনি। তা ভালো করেছিস, আমরা ঝামেলা চাই না। সেই কখন থেকে আমার পেটে বেশ যন্ত্রণা হচ্ছে। জানি না সকালে কি এমন খেয়েছিলাম। ইমার্জেন্সি মনে হচ্ছে এখন আমাকে ওয়াশরুমে যেতেই হবে। কথাটা বলার পরপরই শেরুফাই উঠে দাঁড়ালেন এবং কেবিন থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে গেল। যার 43 মিনিট পর আবার সে নিজের কেবিনে ফিরে এসেছিল এবং তৎক্ষণাৎ দেলোয়ার এবং শফিকুল নিদ্রায় অঢল হয়ে পড়ে। কাঁথাটা গায়ে জড়িয়ে নিয়ে বৃথায় ঘুমানোর চেষ্টা করলো শেরুফাই, কিন্তু আজও কেন জানি তার নিদ্রা আসছে না এই দু চোখের গহীন ঘরে। পরের দিন সকালে ভোর 6 ঘটিকার লঞ্চে সে ভিড়ল বরিশাল সদরঘাটে। ঘন ঘন কুয়াশার কারণে 1 ঘন্টা দেরি হয়েছে লঞ্চটি সদরঘাটে পৌঁছাতে। অতএব শেরুভাই যখন লঞ্চ থেকে ঘাটে নেমেছিল, তখন পেছন থেকে একটা মেয়ে তাকে এক প্রকার চিৎকার করে ধন্যবাদ জানালো। অবশ্য সেই মেয়েটি ছিল শান্তা, যে এখনো অক্ষত নিরাপদ রয়েছে শুধুই শেরুভাইয়ের জন্য। তখন যদি সঠিক সময় শেরুভাই না এসে শান্তাকে ওইরূপ করুণ পরিস্থিতি থেকে না উদ্ধার করত, তাহলে হয়তো সে নিজের ইজ্জত প্রাণ দুটোই চিরতরে হারাতো। শান্তাকে দেখেও না দেখার ভান করছে। শান্তার কণ্ঠস্বরের শব্দ শুনেও না শোনার অভিনয় করে সামনের দিকে অগ্রসর হচ্ছে শেরুভাই। এসব কিছুই যেন দেলোয়ারের চোখ থেকে এড়ালো না। এখনো তার স্পষ্টই মনে আছে সেই দিন রাতে কেবিনে সন্ত্রাসীদের তত্ত্বাবধানে ওই মেয়েটিকেই দেখেছিল। তবে সে এখনো সহি সালামতে কিভাবে থাকতে পারে, আর শেরুভাইকে বা কেন ধন্যবাদ জানালো? বেশ একটা ভাবিয়ে তুলছে দেলোয়ারকে। তার কিছুটা সন্দেহ হচ্ছে শেরুভাইয়ের প্রতি। পরিশেষে যখন তারা গাড়িতে উঠছিল, তখন তাদের গাড়ির খানিকটা পাশ কেটেই এইমাত্র ঢাকা থেকে অজ্ঞাত লাইফলাইন লঞ্চ বেশ কয়েকজনের নৃশংস লাশ পাওয়া গেছে। মূলত এইসব বলাবলি করে লঞ্চটির দিকে কিছু পুলিশ এগিয়ে যাচ্ছিল, যা কেউ না শুনলেও দেলোয়ার কিন্তু ঠিকই শুনতে পেয়েছিল। যার পরে দেলোয়ারের সন্দেহ আরো তীব্র আকার ধারণ করলো। নিমিষে ঝাপসা থেকে স্পষ্ট হয়ে ওঠে তার নিকট
খুনগুলো আর কেউ নয়, স্বয়ং শেরু ভাই করেছে। মাঝে মধ্যে শেরু ভাইয়ের অদ্ভুত আচরণগুলাতে দেলোয়ার কেন যেন কনফিউজ হতে এক প্রকার বাধ্যই হয়। এদিকে ভিড়ের মাঝে এখনো শেরু ভাইকে অনবরত খুঁজছে শান্তা, কিন্তু আর পায়নি তাকে। তবুও মনে মনে শেরু ভাইয়ের জন্য সর্বদা মঙ্গল কামনা করলো। অতএব শান্তাও কুয়াকাটার নিজের পৈতৃক নিবাসের উদ্দেশ্যে গাড়িতে উঠল। মনের অবস্থাও তেমন একটা ভালো না তার। অতএব দীর্ঘ ঘন্টা জার্নির পর নিজের গন্তব্যে এসে পৌঁছালো শান্তা। পরিশেষে শান্তা যখন তার মা বাবার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছিল, তখন সে ভেবেছিল তার মা বাবা হয়তো তাকে ফিরিয়ে দেবে, কিন্তু সে হয়তো ভুল কিছুই মনে পোষণ করে বসেছিল। শান্তাকে দেখা মাত্রই তখন তার বাবা মা উভয়ে বুকে জড়িয়ে নিয়ে কান্নার চোখের নোনা জলে ভেঙে পড়েছিলেন। কিন্তু যার মাত্র 10টা দিন হতে না হতেই শান্তার বাবাকে কেউ একজন খুন করে। খানিকক্ষণ পূর্বেই শান্তার বাবার লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। রাত ঠিক 11:30 ঘটিকা হবে। শান্তাদের বাড়ি জুড়ে এখন শুধুই কান্না আর আর্তনাদ। পুলিশ বাহিরে দাঁড়িয়ে আছে, কয়েকজন আশেপাশে ক্লু খুঁজছেন, আর থানার ওসি এখনো লাশের পাশে পাওয়া চিঠি হাতে নিয়ে অনেকটা গম্ভীরভাবে দাঁড়িয়ে রয়েছেন। ওনার মনে হচ্ছে এই হ্যান্ড রাইটিংগুলা তার খুব পরিচিত। হঠাৎই ওসি সাহেবের ফোন বেজে ওঠে। রিসিভ করার পরপরই ওপাশ থেকে কেউ একজন বলে, স্যার, নদীর ধারে আপনার একমাত্র মেয়ের নৃশংস লাশ পাওয়া গেছে, আপনি জলদি আসুন। যা শোনা মাত্রই থানার ওসি সাহেব থমকে যান। কয়েকজন সহযোগী পুলিশকে সঙ্গে নিয়ে দ্রুততার সাথেই সেখানে উপস্থিত হন তিনি, এবং নিজের একমাত্র আদরের মেয়ের নৃশংস লাশ দেখে ডুকরে কেঁদে উঠলেন। মেয়ের লাশের হাতেই মুষ্টিবদ্ধ অবস্থায় একটা চিঠি ছিল, যেটা ওনার চোখ থেকে এড়ায়নি। অনেকটা সাবধানতা অবলম্বন করে চিঠিটির প্রতিটি ভাঁজ খুললেন তিনি। প্রথমে তাজা রক্ত দিয়ে বড় করে লেখা ছিল শেরু ভাই, যেটা হয়তো ওনার মেয়ের দেহের রক্ত দিয়েই লেখা। যার খানিকটা নিচ দিকে খুব সাবলীল ভাষাতেই মূলত কয়েকটা লাইন লেখা ছিল, আপনার মেয়েকে আমি খুন করিনি, সে নিজেই নদীর ধারে এসে সুসাইড করেছে। কেন করেছে সেটা আমি জানি না, তবে আমি আপনার মেয়েকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছি। কেন করেছি সেটাও আমি বলতে পারবো না। আমি নিশ্চিত আপনি আমায় কিন্তু ঠিক চিনেছেন, হয়তো হাতের লেখার মাধ্যমে, কিন্তু দুর্ভাগ্য আপনার, আমায় আপনি কখনোই ধরতে পারবেন না, কখনোই না। বাসার বাথরুমে আপনার দ্বিতীয় স্ত্রীর লাশ পড়ে আছে। একদমই ভাববেন না আমি খুন করেছি, স্বয়ং আপনার মেয়েই ওনাকে খুন করেছে। আরো কয়েকটা লাইন লেখা ছিল, যা মূলত তাজা রক্তের জন্য মুছে গেছে, তাই সেগুলো আর পড়তে পারলেন না ওসি সাহেব। তিনি এই মুহূর্তে নির্বাক হয়ে দাঁড়িয়ে রয়েছেন, তেমন কিছুই যেন ধরছে না ওনার মাথায়। কিছু বুঝতে পারছেন না তিনি। তবে উনি কাউকে কিছু না বলে হঠাৎই ছুটতে লাগলেন নিজের বাড়ির উদ্দেশ্যে। অতএব বাড়িতে এসে নিজের স্ত্রীকে তন্ন তন্ন করে খোঁজার পরও যখন পেলেন না, তখন কেন যেন ওসি সাহেবের ভীষণ ভয় হতে শুরু করলো। প্রতিনিয়ত তার শরীরের লোমগুলো শিউরে উঠছে। এটা ভেবে পরিশেষে চিঠিতে লেখা কথাগুলোই না সত্যিতে রূপান্তরিত হয়ে যায়। ওসি সাহেবকে তার মন বরাবর বলেও ছিল বাথরুমের দরজাখানা না খুলতে। তবুও মনে প্রচন্ড সাহস নিয়ে কাঁপতে থাকা হাত দিয়ে তিনি দরজাখানা খুললেন, যার ফলস্বরূপ তিনি কয়েক মিনিটের মধ্যেই এ ধাক্কা নিজের ওপর বহন করে নিতে না পেরে সেন্সলেস হয়ে যান। অতএব 10 ঘন্টা 30 মিনিট পর তিনি আবার যখন নিজের সেন্স ফিরে পেতে সক্ষম হয়, তখন পাশে দাঁড়িয়ে থাকা মিশন দাস নামের একজন হাবিলদার বলে ওঠে, ওপরওয়ালার কাছে হাজার কোটি শুকরিয়া, অবশেষে আপনার জ্ঞান ফিরল। গতকাল রাতে আসমকা মেয়ের লাশ রেখে আপনাকে ওভাবে ছুটতে দেখে অবশ্য আমি আপনার পিছু নিয়েছিলাম, কিন্তু আমার আসতে একটু দেরি হয়। তৎক্ষণাৎ আপনাকে আমি জ্ঞানহীন এবং বাথরুমে আপনার স্ত্রীর লাশ দেখতে পেয়েছিলাম। এসব কি করে হলো স্যার? নদীর ধারে মেয়ের লাশ আর বাসায় বাথরুমে আপনার স্ত্রীর লাশ, এসব কি হচ্ছে স্যার? চোখের কোণার অশ্রুর বাঁধ ভেঙে ওসি সাহেব বললেন, আমিও জানি না মিশন, এসব কি হচ্ছে, কেন হচ্ছে, কে করছে। একটু শান্ত হন স্যার, ধৈর্য ধারণ করা ছাড়া এখন আর কিছুই অবশিষ্ট নেই আপনার নিকট। আমার স্ত্রী ও মেয়ের লাশগুলো কোথায় এখন? ওনাদের লাশগুলো এখন হাসপাতালের মর্গে অবস্থান করছে। ময়নাতদন্ত করা হয়েছিল, এখন আপনি চাইলে তাদের দাফন কাফনের কাজগুলো সম্পূর্ণ করতে পারেন। রিপোর্ট বেরিয়েছে? না স্যার, 2 দিন অথবা তারও বেশি সময় লাগতে পারে। আশা করছি খুনিদের আমরা খুব সহজে ধরতে পারবো। অতএব আর তেমন কিছুই বললেন না ওসি সাহেব। খানিকটা সময় পর হঠাৎ তিনি উঠে দাঁড়ালেন এবং হাবিলদার মিশন দাসকে উদ্দেশ্য করে বললেন, হাসপাতালে চলো।
অ্যাম্বুলেন্সের সাহায্যে লাশগুলো আমার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। জি স্যার, চলেন। অতএব ওসি সাহেব নিজেকে এক প্রকার শক্তপোক্ত করে হাবিলদারের মিশন দাসকে সঙ্গে নিয়ে হাসপাতালে গিয়ে উপস্থিত হন। পরিশেষে অ্যাম্বুলেন্স ঠিক করার পর লাশগুলো গ্রামের বাড়িতে নিয়ে এসে দ্রুততার সাথেই দাফন কাফনের কাজগুলোকে কোনো ত্রুটি না রেখে সম্পূর্ণ করা হয়। যার 3 দিন পর ময়নাতদন্তের রিপোর্টগুলো ওসি সাহেবের হাতে এসে পৌঁছায়। যেই রিপোর্টগুলো দেখা মাত্র তিনি আঁতকে ওঠেন এবং নিজে বিড়বিড় করে বলে ফেললেন, তার মানে চিঠিতে যা লেখা ছিল তা সবই সত্যি। এখনো স্তব্ধ হয়ে এই রিপোর্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন থানার ওসি সাহেব। যে রিপোর্টগুলোতে স্পষ্টই উল্লেখ রয়েছে দ্বিতীয় স্ত্রীকে স্বয়ং তার প্রথম স্ত্রীর মেয়ে রিহানি প্রাণে মেরেছে, যার বেশ কিছুক্ষণ পরে নদীর ধারে গিয়ে সে মূলত আত্মহত্যা করে। ওসি সাহেব ক্ষণে ক্ষণে হতাশ হয়ে পড়েছেন, কিছুই যেন বুঝতে পারছেন না উনি। এটা ভেবে অনেক কষ্ট হচ্ছে ওনার। রিহানের সাথে তার সৎ মায়ের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ও আপন মা মেয়ের মতো। তাহলে কেনই বা রিহান তার সৎ মাকে এভাবে খুন করার পর নিজে আত্মহত্যা করলো? সবকিছুই ওসি সাহেবের কাছে যেন কেবল এক রহস্য মাত্র। তবে ওনার মতো সব রহস্য তখনই উন্মোচন হওয়া সম্ভব যখন নিজের মেয়ের বয়ফ্রেন্ডকে তিনি ধরতে পারবেন। রাত ঠিক 2টোর কাছাকাছি মেয়ের রুম থেকে পাওয়া কালো রঙের খামে থাকা চিঠিখানা হাতে নিয়ে চেয়ার টেনে টেবিলে বসে পড়েন ওসি সাহেব। বেশ একটা মনোযোগ সহকারে তিনি হাতের লেখাগুলোর প্রতি বারবার তাকাচ্ছেন। একরকম কালো রঙের খাম পূর্বে তাদের বাড়িতে রোজই আসতো, যেটা অবশ্য ওসি সাহেবের মেয়ের বয়ফ্রেন্ড পাঠাতো। মেয়ের রিলেশনে জড়িত সেটা তিনি তখনই সর্বপ্রথম জানতে পেরেছিলেন, যেদিন ঘর গোছানোর সময় মেয়ের রুম থেকে পাওয়া কয়েকটা চিঠি ওসি সাহেবকে দেখিয়েছিলেন তার দ্বিতীয় স্ত্রী। ছেলেটির চিঠি লেখার ধরন ছিল খুবই ইউনিক এবং হাতের লেখা মনোমুগ্ধকর, কিন্তু এতে বেশ নারাজি ছিলেন ওসি সাহেব। তাই বোধহয় খোঁজ খবর নিয়ে মিট করে প্রথমে বহুবার ছেলেটিকে বিভিন্নভাবে বোঝানোর পর সেই দিন উনি চলে এসেছিলেন। কিন্তু তবুও ছেলেটি সেই পূর্বের মতো তার মেয়ের সাথে আড়ালে সম্পর্ক বজায় রেখেছিল, যা ওনার চোখ এড়িয়ে যায়নি। একমাত্র মেয়ে, দ্বিতীয় স্ত্রীরও কোনো সন্তানাদি নেই। তাই মন চাইলেও তিনি কোনো ক্রমে তার মেয়েকে কিছুই বলতে পারেন না। তাই বাধ্য হয়ে ওসি সাহেব আবার ছেলেটির সাথে মিট করেছিলেন। এবার থ্রেট পর্যন্ত দিয়ে বলেছিলেন, আমার মেয়ের আশেপাশে যাতে আর না দেখা যায় তোকে। শেষবারের জন্যই বলছি। এখনো স্পষ্টভাবে মনে আছে ওসি সাহেবের। তিনি এ কথাটা সেদিন তীক্ষ্ণ গলাতেই বলেছিলেন। ওসি সাহেব এটাও বেশ নিশ্চিত, শান্তার বাবাকে তার মায়ের বয়ফ্রেন্ডই খুন করেছে। কিন্তু কেন? সেটা ওনার অজানা। পরের দিন সকালে কুয়াকাটা থেকে বরগুনা এসেছিলেন ওসি সাহেব। কারণস্বরূপ তিনি কোনো একটা ক্রমে জানতে পেরেছেন ছেলেটির বাড়ি বরগুনা জেলায়। তিনি পরিশেষে সেই ব্যর্থ হয়ে ওনাকে আবার কুয়াকাটায় ফিরে আসতে হয়। আজ 2 মাস অতিবাহিত হলো, কিন্তু কোনো কিছুরই সমাধান এখনো খুঁজে পেতে সক্ষম হন না ওসি সাহেব। নিরাশ হয়ে থানায় বসে আছেন উনি। এই 2 মাস যাবৎ সমাধান খুঁজতে খুঁজতে রহস্য ভেদ করার তীব্র প্রচেষ্টায় মূলত তার এখন দম বন্ধ হওয়ার উপক্রম। তিনি একজন থানার দক্ষ ওসি হওয়া সত্ত্বেও এখনো কোনো রহস্যেরই ভেদ করতে সক্ষম হননি। খানিকক্ষণ পূর্বে শান্তা তার মাকে নিয়ে থানায় এসেছিল বাবার মৃত্যুর কেসটির ব্যাপারে কথা বলতে, কিন্তু আজও সেই আগের মতো হতাশ হয়ে বাড়িতে ফিরতে হয় তাদের উভয়কেই। রাত 10টায় জানালার পাশে বসে নীরবে কাঁদছিল শান্তা। সেই মুহূর্তে আচমকা কেউ তার রুমের দরজা নক করে। চোখের জলগুলো মুছে দরজা খুলে শান্তা। সঙ্গে সঙ্গে ভেতরে এসে শান্তার মা বলল, শোন মা, কাল সকাল সকাল আমার এক বান্ধবীর বাসার উদ্দেশ্যে এক প্রকার জরুরি ভিত্তিতেই চট্টগ্রাম যেতে হবে। 15 দিনের মতো আমরা ওখানে থাকবো। এক্ষুনি ব্যাগ গোছাতে আরম্ভ করে দে। কথাটা বলার পরপরই শান্তাকে কেমন কোনো কিছুই বলার সুযোগ করে না দিয়ে হনহনিয়ে চলে গেল তার মা। পরের দিন সকাল সকাল তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। অতএব দীর্ঘক্ষণ জার্নির পর শাপলা বেগম সঙ্গে তার মেয়ে শান্তাকে নিয়ে বহুদিনের পুরনো এক বান্ধবীর বাসায় ওঠেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার উপক্রম। এখনো শান্তা ছাদের এক কিনারায় একাকী দাঁড়িয়ে আছে। হঠাৎ গলির মোড়ে স্বয়ং শেরু ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে দাঁড়ালো সে। এটা তার কল্পনাও শতদূর ছিল। নিজের চোখে যেন বেশ সন্দেহ হচ্ছে শান্তার। ভুল কিছু দেখছে না তো? শত দুঃখের ভিড়ে খুশিতে মুখের কোণে একটুখানি হাসি ফুটে উঠল তার। অতঃপর দ্রুততার সাথেই নেচে নেমে এলো শান্তা, যাতে আবার চোখের দৃষ্টি অগোচরে না চলে যায় উনি। অতএব শান্তা যখন শেরু ভাইয়ের সম্মুখে এসে দাঁড়ায়, তখন শেরু ভাই খানিকটা মুচকি হেসে কালো রঙের একটা খাম শান্তার হাতে ধরিয়ে দিয়ে দ্রুততার সাথে সেখান থেকে প্রস্থান করে।
শেরু ভাইয়ের এরূপ আচরণে স্তব্ধ হয়ে যায় শান্তা। আশ্চর্য না হয়েও পারল না সে। খামটা হাতে নিয়ে পূর্বের ন্যায় এখনো দাঁড়িয়ে রয়েছে শান্তা। সে ভাবছে তার এরূপ অদ্ভুত আচরণের কারণ কি। সে কেন এভাবে জোর করে হাতে একটা খাম ধরিয়ে দিয়ে চলে গেল? কি আছে এই কালো রঙের খামটির ভেতর? মন শতবার শান্তাকে বারণ করছিল, কিন্তু তারপরও খামটি খুলে ভেতরে থাকা একটা চিঠি বের করলো সে, এবং খুব মনোযোগ সহকারে চিঠির লেখাগুলো পড়তেও শুরু করে দিল। চিঠিতে লেখা ছিল, আমি একজন কন্ট্রাক্ট কিলার। আপনার মা আমাকে মোটা অঙ্কের টাকা দিয়েছে শুধুমাত্র আপনাকে খুন করার জন্য, কিন্তু আমি আপনাকে খুন করতে পারবো না। কেন সেটাও বলতে পারবো না আমি। তাই বলে অন্য কোনো কন্ট্রাক্ট কিলারও যে আপনাকে খুন করবে না তা কিন্তু ভুল। আপনার মা শাপলা বেগম যেভাবে যেমনই হোক খুন আপনাকে করিয়েই ছাড়বেন। হয়তো অন্য কোনো লোক ঠিক করবেন। বাঁচতে চাইলে এখনই পালিয়ে যান, অনেক দূর, অনেক দূর। অতএব চিঠির ওপর পৃষ্ঠে ছোট করে একটা নামও লেখা ছিল, শেরু ভাই। শান্তা ভাবলো হয়তো তার নাম শেরু ভাই হবে। তবে শান্তা এই মুহূর্তে বেশ আতঙ্কের মধ্যে বসবাস করছে। শান্তা যেন ভাবতেও পারছে না তাকে ভালো মানুষ হিসেবে নিজের সম্মুখে সম্বোধন করে। যার দীর্ঘ আয়ু কামনা করছিল, সে আসলে একজন কন্ট্রাক্ট কিলার, টাকার বিনিময়ে মানুষ খুন করে। কিন্তু এটা ভাবলেও অজস্র ব্যথায় যন্ত্রণায় শান্তার বুক ফেটে যায়। আপন মা কি করে পেটের মেয়েকে খুন করার পরিকল্পনা মনে পোষণ করতে পারে? এটা কি আদৌ সম্ভব? কেন যেন চিঠির লেখাগুলোর প্রতি একদমই বিশ্বাস করতে ইচ্ছে করলো না শান্তার। সেখানেই চিঠিটা ফেলে দিয়ে যখন শান্তা বাসায় প্রবেশ করে, তখন রুমে নিজের মায়ের এবং তার বান্ধবীর এরূপ কথোপকথন শান্তাকে সম্পূর্ণ নিস্তব্ধ করে দিতে বাধ্য করল। দরজার আড়ালে দাঁড়িয়ে রয়েছে শান্তা। ভেতরে তার মা ওনার বান্ধবীর উদ্দেশ্যে বলছিল, যাকে কন্ট্যাক্ট দিয়েছিলাম সে ফোন করে কি বলল? টাকা ঘুরিয়ে দিয়েছে। কেন? জানি না। কারণ জানতে চাসনি? জিজ্ঞাসা করেছিলাম, প্রস্তুত্তরে শুধু একটা কথাই মাত্র বলেছে, এখন সে একদমই করতে পারবে না। কি বলছিস? তাহলে হাতে তো একদমই সময় অবশিষ্ট নেই আমাদের নিকট। তা অবশ্য ঠিক, দিন ফুরিয়ে রাত তো হয়েই গেল। এখন আর কিছু করা যাবে না। আজ রাতের অন্য কোনো কিলারকে কন্ট্যাক্ট দিয়ে রাখতে হবে। আগামীকাল যা হওয়ার তা তো অবশ্যই হবে। শান্তার পছন্দ গরুর মাংস রেঁধেছি, শেষবারের জন্য খাইয়ে দিস। আর খবরদার, শান্তা যেন এসব মোটেও জানতে না পারে, কিঞ্চিত পরিমাণও যাতে বুঝতে না পারে। এতে আমি বেশ সচেতনই রয়েছি। এখন শুধুমাত্র অপেক্ষার প্রহর গুনছি আর ক্ষণে ক্ষণে নাটক সাজাচ্ছি। তাছাড়া আর কিছুই নাই। তবে ওকে তো মরতেই হবে, নতুবা আপদটা বাধা হয়ে দাঁড়াতে পারে। আড়াল থেকে এসব শোনার পর স্তব্ধ হয়ে যায় শান্তা। চোখ দুটো ভিজে একাকার। মুখ চেপেই কাঁদছে শান্তা। কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল বর্ণরূপ ধারণ করে। না জানি আজ গলার কণ্ঠস্বর কোন বনে গিয়ে হারালো তার। তাহলে চিঠির লেখাগুলোই শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হলো। ধপাস করে শান্তা ফ্লোরে বসে পড়ে। ধীরে ধীরে শক্তি হ্রাস পাচ্ছে। দেহ অচল হয়ে পড়ছে তার। নিজের মায়ের কথাগুলো বারবার কানে এসে ভাসছে শান্তার, যা শান্তাকে তিলে তিলে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। শান্তার এই মুহূর্তে ইচ্ছে তো করছে মরেই যেতে। অবশ্য সে তো ওই দিনই অর্ধমৃত্যুতে পরিণত হয়েছিল, যেই দিন ননদের ইচ্ছাকৃত ধাক্কায় নিজের পেটে সন্তানের মৃত্যু হয়। উঠে দাঁড়ানোর সত্যিটুকুও খুঁজে পাচ্ছে না সে। কিন্তু শান্তাকে তো উঠে দাঁড়াতেই হবে। এভাবে ভেঙে পড়লে তো চলবে না, একদমই না। তাকে এখান থেকে পালাতেই হবে, অনেক দূরে। অন্যথায় নিজের মাই যে বাঁচতে দিবে না। যে করেই হোক তাকে উঠে দাঁড়াতে হবে, এখান থেকে পালিয়ে যেতে হবে। এমনিতেও বেঁচে থাকার তেমন কোনো আগ্রহ বা আকাঙ্ক্ষা শান্তার মনে একটুও নেই বললেই চলে। তবুও যেমনই হোক শান্তাকে পালিয়ে বাঁচতে হবে, শুধুমাত্র এটা জানার গভীর আগ্রহে কেন শান্তাকে তার নিজের আপন গর্ভধারিণী মাই খুন করাতে চায়। অতঃপর শান্তা উঠে দাঁড়ালো। আরও একবার নিজের মায়ের দিকে তাকালো সে। এখনো ভেতরে শাপলা বেগম তার বান্ধবীর সাথে নিজ মেয়েকে খুন করার ফন্ডে আঁটতে ব্যস্ত। চোখ জোড়া বন্ধ করে মনে মনে শান্তা বলেই ফেলল, উনি কি সত্যি আমার জন্মধাত্রী মা জননী তো? অতএব দ্রুতই প্রস্থান করল শান্তা। দিন ঘনিয়ে সেই কখনই রাত নেমে এসেছে। কোথায় যাবে, কি করবে, কার কাছে যাবে, কিছুই যেন ভেবে পায় না সে। বেশ কিছুক্ষণ ধরে শান্তা অনুভব করছে কেউ তাকে অনুসরণ করছে, কিন্তু পেছনে ফিরে তাকালে শান্তা কাউকে দেখতে পায় না। নির্জন এক রাস্তা, খানিকটা অন্ধকারও বটে। এই মুহূর্তে শান্তা কোথায় যাচ্ছে সেটা সে নিজেও জানে না। আনমনে হাঁটছে। হঠাৎ শান্তাকে থেমে যেতে হয়। পেছন থেকে একজন বকাটে লোক শান্তার গায়ের ওড়নাটা টেনে ধরে বলল, এই নির্জন অন্ধকারে রাস্তায় একটা ফুটফুটে চাঁদেরই
অভাব ছিল, যেটা আজ পূর্ণ হলো। হে আমার ফুলের মতো পবিত্র মাল, তোমার দেখায় আজ আমি ধন্য। কথাগুলো বলার পরপরই লোকটি শান্তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলো। শান্তা কষে একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে দ্রুতই চলে যাওয়ার জন্য সামনে পা বাড়ালেও বেশি দূর যেতে পারেনি। সামনে আরও 4 জন ছিল, মূলত শক্ত দেয়াল হিসেবে দাঁড়িয়ে, যে দেওয়ালগুলো হাসছিল অট্ট হাসি দিয়ে। আচমকায় কেউ একজন রুমাল দিয়ে শান্তার মুখ চেপে ধরল। শান্তা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করলো ছাড়ানোর জন্য, কিন্তু সে ব্যর্থ হলো, পারল না, সেন্সলেস হয়ে পড়ে। যখন সে আবার নিজের চোখের পাতা মেলতে সক্ষম হয়, তখন শান্তা উপলব্ধি করলো এই মুহূর্তে কারো বাড়িতে সে অবস্থান করেছে। হঠাৎই একজন মহিলা এসে দাঁড়ালো শান্তার সম্মুখে। কিছুটা আঁতকে উঠে শান্তা বলল, আমি কোথায়? এখানে কে নিয়ে এসেছে? শান্তার কথায় প্রত্যুত্তরে মহিলাটি সুমধুর কণ্ঠে জবাব দিল, তুমি আমাদের বাড়িতে রয়েছ, ভয় পেও না, তুমি সম্পূর্ণই নিরাপদ। আমার ছেলে এহসানুল তোমাকে ওই নির্জন অন্ধকার রাস্তার 5 জন লাশের কিছুটা পাশে সেন্সলেস হয়ে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে। আচ্ছা, এবার আমায় নির্ভয়ে বলো, কে তুমি, বাড়ি কোথায়? ওই 5 জন লাশের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? তুমি কেন ওখানে ওভাবে পড়েছিলে? হঠাৎ একজন লোক রুমের ভেতর আসতে আসতে বলল, মা একটু থামো তো, এ সময় এভাবে কেউ প্রশ্ন করে? কেন করব না, গোয়েন্দা পুলিশের মা তো আমি। তা তো অবশ্যই, কিন্তু মেয়েটির এখন অনেক রেস্টের প্রয়োজন, এখন ওনাকে প্লিজ ডিস্টার্ব করো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি আমি। অতএব মহিলাটি চলে গেল। যার কিছুক্ষণ পর নীরবতা শক্ত দেওয়াল ভেঙে দিয়ে এহসানুল বলল, আমি এহসানুল সরকার, গোয়েন্দা পুলিশ অফিসার। সবেই জয়েন করেছি। এতদিন পড়াশোনার তাগিদে দেশের বাইরে ছিলাম, কিছুদিন হলো দেশে এসেছি। এবং আপনি? ভাঙা কণ্ঠস্বরে শান্তা বলল, আমি শান্তা, শুধুই শান্তা, পদবি নেই, ছিল এক সময়, কিন্তু এখন নেই। বুঝলাম না ঠিক, প্লিজ একটু ক্লিয়ার করে বলবেন? কিছুক্ষণ চুপ থেকে অতএব শান্তা অশ্রুতে দুনয়ন ভিজিয়ে বলেই ফেলে, প্লিজ আমাকে বাঁচান। অবাক হয়ে সাথে সাথে প্রস্তুত্তরে এহসানুল সরকার বলল, বাঁচাবো মানে? অতঃপর আবারও কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল শান্তা। কিন্তু আর থাকতে পারল না এভাবে। তার কেন যেন মনে হলো এই লোকটাই তাকে কিছুটা হলেও হয়তো সাহায্য বলে কিছু করতে পারবেন। তাই বলে পরিশেষে এহসানুল সরকারের কাছে শান্তা নিজের জীবনের সমস্ত ঘটনাবলী খুলে বলল, যা শোনার পর এখনও এহসানুল সরকার বেশ একটা চুপ করেই আছে। অনেকক্ষণ যাবৎ তিনি ভাবলেন এবং পরিশেষে খানিকটা মুচকি হেসেই তিনি বললেন, চিন্তা করবেন না, যতদিন এ সব কিছুই কোনো সমাধান না বের হচ্ছে, ততদিন আমাদের বাড়িতে আপনি সম্পূর্ণ নিরাপদেই থাকবেন। এখন একটু বিশ্রাম নিন, পরে আবার কথা বলবো। কথাগুলো বলার পরই এহসানুল সরকার চলে গেলেন। আজ প্রায় 15 দিনের মতো অতিক্রম হলো। শান্তা এখনও তাদের বাড়িতেই রয়েছে। ঘড়ির কাঁটা সকাল 10টা 30 মিনিট। সোফায় বসেছিল শান্তা। তখন 1 কাপ চা শান্তার দিকে এগিয়ে দিয়ে এহসানুল সরকারের মা একটু হেসেই বললেন, আমার হাতে স্পেশাল চা, শুধুই তোমার জন্য। মন একদম ভালো ছিল না শান্তার, তবুও দুঃখ লুকিয়ে মুখে হাসি রেখে চায়ের কাপটা হাতে তুলে নিয়ে চুমুক দিতে যাবে মাত্র, কিন্তু পারল না। কারণ স্বরূপ আচমকায় এহসানুল সরকার একটা লোককে বাড়ির ভেতরে নিয়ে এসেছিলেন, যাকে দেখা মাত্র গরম চায়ের কাপটি শান্তার পায়ের উপরেই পড়ে গেল। যদিও এতে তেমন একটা ভ্রুক্ষেপ নেই শান্তার। হতবাক হতভম্ব হয়ে শান্তা বলে উঠল, সোহান। চোখের দৃষ্টি অগোচরে শান্তাকে দেখা মাত্রই ছুটে এসে জড়িয়ে ধরার অপ্রাণ চেষ্টা করল সোহান, কিন্তু পারল না। পরক্ষণে তীব্র গতিতে শান্তা কষে একটা থাপ্পড় বসিয়ে দিল সোহানের ফর্সা গালে এবং রাগান্বিত হয়ে এসে বলল, আমাকে জড়িয়ে ধরার অধিকার সেই পূর্বেই তুমি হারিয়ে ফেলেছ সোহান। খবরদার আমাকে মোটেও ছোঁয়ার চেষ্টা করবে না। আমি তোমার মতো অমানুষকে এখন শুধু ঘৃণা করি, শুধুই ঘৃণা। আর তাছাড়া এহসানুল ভাই, আপনি সব কিছু জেনেও ওকে কেন এখানে নিয়ে আসলেন? জবাবে গম্ভীর কণ্ঠে এহসানুল সরকার বলল, কারণ ও আমার ভাই, চাচাতো ভাই, যেটা আমি জেনেও বলিনি তোমায়। অবাকের শীর্ষ সীমানায় দেওয়াল ভেঙে শান্তা পরক্ষণেই বলল, কি? হ্যাঁ শান্তা, তুমি ঠিকই শুনেছ। এতদিন তোমাকে এসব কথা না বলার বিশেষ একটা কারণ ছিল, হয়তো জানো না তুমি। যেই দিন আমাকে সব কিছু খুলে বলেছিলে, সেই দিন থেকে আমি তদন্ত শুরু করে দিয়েছিলাম এবং সর্বপ্রথম আমি যেই রহস্যের উন্মোচন ঘটাতে সক্ষম হতে পেরেছি, সেটা হলো আমার চাচাতো বোন রোহিকার সংসার জীবনে কখনো সুখী হতে পারেনি। আমার জানা মতে সন্তান না হওয়ার জন্যই মূলত তার সংসার ভেঙেছে। সে যাই হোক, মূল কথায় আসি। প্রথমত, দুইজন দুইজনকে ভালোবেসে বিয়ে করার এই বিষয়টা যতই আমার চাচি অর্থাৎ সোহানের মা মুখে বলুক না কেন, আমি মেনে নিয়েছি। আসলে সত্যি বলতে তো এটাই ছিল। সোহানের মা কোনোদিনই তোমাদের বিয়ে মন থেকে মেনে নেয়নি,
কারণ তিনি সর্বদাই চাইতেন পুত্রবধূ হিসেবে নিজের বড় ভাইয়ের মেয়েকেই বাড়িতে নিয়ে আসতে। তাই তো মাঝে মধ্যে প্রায়ই সময় তিনি সোহানকে বিভিন্নভাবেই নানান ধরনের কায়দা অবলম্বন করে তোমার বিরুদ্ধে উস্কানিমূলক কথা শুনিয়ে মূলত সংসার ভেঙে দেওয়ার কত নিখুঁত চেষ্টাই না করতেন। কিন্তু তিনি প্রতিবারই ব্যর্থ হতেন, কারণ সোহান তখন মোটেও মাথায় গহীনে এসব ভুলেও প্রবেশ করাতো না। ব্যাস এতটুকুর মধ্যেই তিনি সীমাবদ্ধতায় ছিলেন। দ্বিতীয়ত, ফারিয়ার মনের গহীনে সোহান এতটাই গেঁথেছিল, ওর দেহের রক্তের সাথে এতটাই মিশেছিল যে সোহানকে সম্পূর্ণ নিজের করে পেতে সে যা ইচ্ছে তাই করার ক্ষমতায় রাখত। হঠাৎই শান্তা বলে উঠল, যা ইচ্ছে তাই? হ্যাঁ, যা ইচ্ছে তাই। অবশ্য স্বয়ং ওই ফারিয়া নামক জঘন্য মেয়েটার মাতৃত্ব নিয়ে উস্কানিমূলক কথা বশীকরণের শিকার হয়েই মূলত সেই দিন 2 মাসের শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর মুহূর্তে ইচ্ছাকৃতভাবেই তোমাকে রহিকা পেছন থেকে ধাক্কা দিয়েছিল। তাছাড়া এমনিতেও সে তোমাকে প্রথম থেকেই সইতে বা সহ্য করতে পারত না, যেটা তুমি পূর্বেই বেশ উপলব্ধি করেছিলে। রহিকা ও ফারিয়া উভয়ে গ্রেফতার করা হয়েছে। ওদের দুজনকেই আইন অনুযায়ী কঠোর শাস্তি প্রদান করা হবে। এতক্ষণে হয়তো তাদের থানায় নিয়ে যাওয়া হয়ে গিয়েছে। জবাবে শান্তা দীর্ঘ একটা শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠস্বর প্রয়োগ করে বলল, তাহলে সন্ত্রাসীদের কন্ট্যাক্ট দিয়ে লঞ্চে আমাকে মেরে ফেলার অপপ্রচেষ্টায় সোহানকে এখনো কেন গ্রেফতার করা হলো না এহসানুল ভাই? ভুল মানে? সোহান তোমাকে মারার জন্য সন্ত্রাসীদের কন্ট্যাক্ট দেয়নি। তাহলে কে দিয়েছিল? ফারিয়া। কিন্তু ওদের মুখে তো সেই দিন আমি স্পষ্টই শুনেছিলাম সোহানের নামটা। ওটা পূর্বের কন্ট্যাক্ট দেওয়ার সময় ফারিয়া তাদের বলে রেখেছিল তাদের সম্মুখে সোহানের নামটা উল্লেখ করতে, কারণ ফারিয়া চেয়েছিল মৃত্যুর ঠিক আগ মুহূর্তেও তুমি শুধু এটাই জানবে যে সোহানি তোমাকে মারার জন্য ওই সব সন্ত্রাসীদের কন্ট্যাক্ট দিয়েছে। প্রস্তুত্তরে এবার শান্তা আর কোনো কিছুই বলল না, চুপ করে রইল। অতএব খানিকক্ষণ ভাবায় বিফোর থাকার পর শান্তা বলে উঠল, সব বুঝলাম, কিন্তু জানি না কেন আমি অতি সহজেই সোহানকে ক্ষমা করে দিতে পারছি না। সেই দিন একটু হলেও আমার প্রতি আমার কথাগুলোর ওপর ওর বিশ্বাস রাখা উচিত ছিল। মুচকি হাসলেন এহসানুল সরকার। তেমন কিছু বললেন না আর। তিনি চলে গেলেন বাম দিকে থাকা রুমটাতে। এতক্ষণ যাবৎ এহসানুলের মাও এখানেই ছিলেন, অতএব তিনিও সোফা থেকে উঠে চলে গেলেন। এখনও চুপচাপভাবে পাথরের মতো দাঁড়িয়ে আছে সোহান। আর বা কতক্ষণ? পারছে না সোহান এভাবে চুপটি মেরে থাকতে। আচমকায় শান্তার হাত শক্ত করে চেপে ধরে সোহান এবং কান্না ভেজা কণ্ঠেই বলে, আমায় ক্ষমা করো শান্তা। সেদিন তোমার কথাগুলো একটু হলেও আমার বিশ্বাস করা উচিত ছিল, কিন্তু আমি করিনি। সন্তানকে নিয়ে মনে অনেক বড় বড় স্বপ্ন পোষণ করেছিলাম, কিন্তু হঠাৎ নিজের ওইটুকু বয়সী সন্তানের এরূপ মৃত্যু আমি মেনে নিতে পারিনি। আমার মাথা প্রায়ই কাজ করা বন্ধ করে দিয়েছিল সেই দিন। ভেবেই নিয়েছিলাম তোমার অসাবধানতার কারণেই আমার সন্তানের মৃত্যু হয়েছে। তাই তো মনে ভীষণ রাগের উৎপত্তি হয়েছিল আমার। তোমাকে নিয়ে বলা মা বাবা পরিবারের ছোট ছোট মিথ্যা কথাগুলোও কেন যেন আমার নিকট তখন সত্যি মনে হয়েছিল। পরিশেষে পরিবারের প্ররোচনা ও তাদের প্রত্যেকটা উস্কানিমূলক কথা আমাকে বেশ বিভ্রান্তির মধ্যে ফেলেছিল। তাই অনেক রাগে ক্ষোভে বাধ্য হয়ে সেদিন তোমায় বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আমি ফারিয়ার সাথে বিবাহে আবদ্ধ হব, কিন্তু সেটা আমি মন থেকে বলিনি। তুমি চলে যাওয়ার পরপরই আমি এক প্রকার সবার সামনে ফারিয়াকে বিয়ে না করার কথা সোজাসাপটা শুনিয়ে দিয়েছিলাম। যার মাত্রই কটা দিন পর আমি কিন্তু তোমার নাম্বারে ফোন করেছিলাম, কিন্তু তোমার অবর্তমানে ফোনটা তোমার বাবা ধরেছিল। আমাকে কিছু একটা বলতে গিয়েও বলতে পারেনি উনি। তার পূর্বে ফোনটা ওনার হাত থেকে হয়তো কেড়ে নেওয়া হয়েছিল। মূলত স্বয়ং তোমার মাই তোমার বাবার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে আমায় থ্রেট দেয় এবং বলেছিলেন তোমার অন্যত্র কোথাও বিয়ে ঠিক হয়েছে। আমাকে স্পষ্টই আর ফোন করতে নিষেধ করে। তবু আমি বেশ অনেকবারই কল করেছিলাম, কিন্তু তৎক্ষণাৎ ফোন বন্ধ করে রাখা হয়েছিল। তাছাড়াও বিভিন্ন উপায়ে তোমার সাথে যোগাযোগ করার প্রচুর চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। যদিও আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমাকে অযথা ভুল বুঝে নানাভাবে কষ্ট দিয়েছি। প্লিজ ক্ষমা করো আমায়। এতক্ষণ চুপচাপ সোহানের কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল শান্তা। একটুও শব্দ করেনি সে। নিজেকে শক্ত করে কিছুটা নিজ দিকে তাকিয়ে জাটকা মেরে সোহানের কবল থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে নিশ্চুপ হয়েই চলে গেল শান্তা। পেছন থেকে সোহানের কাঁধে হাত রেখে এহসানুল সরকার বলল, চিন্তার কোনো কারণ নেই, আস্থা রাখো। খুব দ্রুতই সব কিছুরই সমাপ্তি হবে। আচমকা এহসানুল সরকারের ফোন বেজে উঠল। রিসিভ করার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে একজন কনস্টেবল বললেন,
স্যার, আপনার চাচাতো বোন এবং মামাতো বোন উভয়কে থানায় নিয়ে আসতে না আসতেই তারা দুজনই হঠাৎ বমি করতে শুরু করে দেয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি খারাপ পর্যায়ে চলে যায়। ওনাদের অবস্থাও খুব গুরুতর হয়ে ওঠে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পাওয়া যায়নি। তারা দুজনেই দম ছেড়ে দিয়েছেন। মানে, সরি স্যার, ওনারা দুজনেই মারা গেছেন। কথাটা শোনা মাত্রই হাত থেকে ফোনটা পড়ে গেল এহসানুল সরকারের। সেই মুহূর্তে শান্তার রুম থেকে চিৎকারের শব্দ ভেসে এলো তাদের কানের নিকট। তারা উভয়ে দ্রুততার সাথে এগিয়ে গেল রুমের দিকে এবং দেখল কালো রঙের একটা খাম হাতে নিয়ে শান্তা সেন্সলেস অবস্থায় ফ্লোরে পড়ে আছে, যা তাদের দুজনকে হতবাক করে তুলল। মাথার পেছনের দিক থেকে প্রচুর রক্তপাত হচ্ছে। মাথা ফেটে গিয়েছে শান্তার। অতএব শান্তাকে অতি শীঘ্রই হাসপাতালে নিয়ে আসা হলো। চিন্তিত হয়ে এহসানুল সরকারকে উদ্দেশ্য করে সোহান চোখের কোণে অশ্রু মুছে বলল, ভাইয়া, শান্তার কিছু হয়ে যাবে না তো? কাঁধে হাত রেখে ভরসা প্রদান করে এহসানুল সরকার বলল, এত নেগেটিভ চিন্তাধারা মাথার গহীনে নিস না। শান্তার কিচ্ছু হবে না, আস্থা হারাস না। অতএব ডাক্তার বেরিয়ে আসেন এবং খানিকটা নরম কণ্ঠস্বর প্রয়োগ করে বললেন, তেমন একটা রক্তক্ষরণ হয়নি বলেই আজ সে বিপদমুক্ত। সঠিক সময়ে নিয়ে এসেছেন। 2 ঘন্টার পর ওনার জ্ঞান ফিরবে, তখন চাইলে কথা বলতে পারবেন। তবে ওনাকে অবশ্য 2-3 দিনের মতো হাসপাতালেই থাকতে হবে। ডাক্তারকে উদ্দেশ্য করে সোহান বলল, থ্যাংক ইউ ডক্টরস। অতএব ডাক্তারটি চলে গেলেন। তারা উভয় বেডের পাশে বসে রয়েছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মিটমিট করে চোখ মেলে তাকালো শান্তা। সাথে সাথে নিজেকে আর কোনোভাবেই ক্রমেই সংযত রাখতে না পেরে শান্তাকে খানিকটা জড়িয়ে ধরে সোহান বলল, তুমি ঠিক আছো তো? যা দেখে এহসানুল সরকার বাম দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কন্ট্রোল সোহান। শান্তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। থতমতকে সোহান বলল, ও সরি ভাইয়া। অতএব শান্তার নিকট এসে দাঁড়িয়ে এহসানুল সরকার প্রশ্ন করলেন, কি হয়েছিল শান্তা? কিছুটা ধীরে ধীরে শান্তা বলল, রুমে আসার পর জানালার ধারে হঠাৎ পূর্ব পরিচিত কালো রঙের একটা খাম দেখে আমি কিছুটা আঁতকে উঠেছিলাম। কাপা কাপা হাত দিয়ে খামটা হাতে নিতেই আচমকা বাহিরে একটা লোককে দেখতে পাওয়াকে কেন্দ্র করে আমি চিৎকার দিয়ে উঠি এবং জানালার নিকটবর্তী স্থান থেকে পিছু পা হতে শক্ত কিছু একটার সাথে বেজে ফ্লোরে পড়ে যায়। তারপর ঠিক কী হয়েছে তা অবশ্য সম্পূর্ণ আমার অজানার মধ্যেই পড়ে। তবে লোকটার সেই কুৎসিত বিকৃত পোড়া ঝলসানো মুখটি এখন আমার চোখের সামনে প্রতিনিয়ত ভাসছে। আচ্ছা, সেই কালো খামটা এখন কোথায়? কী ছিল খামের ভিতরে? কিছুটা হিসমিস খেয়ে এহসানুল সরকার বললেন, ও শিট, ওই খামটা মনে হয় বাড়িতেই রয়েছে। তাড়াহুড়োয় খামের ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম। আচ্ছা সোহান, তুই তাহলে এখানে শান্তার পাশে থাক, আমি আছি। এক্ষুনি ইমিডিয়েটলি থানায় যেতে হবে। খানিকটা আশ্চর্য হয়ে সোহান বলল, কি হয়েছে ভাইয়া? এই মুহূর্তে থানায় কেন? তোকে এখন এসব বলা উচিত না, তবেও বলছি। ফারিয়া এবং রহিকা দুজনেই থানায় নিয়ে আসার পর আচমকা বমি করতে করতে তারা নাকি মারা গেছে। এহসানুল সরকারের এরূপ কণ্ঠস্বর শুনে সোহানসহ শান্তাও চমকে উঠল। বসা থেকে উঠে দাঁড়িয়ে হন্তদন্ত হয়ে সোহান বলল, এসব কি বলছো ভাইয়া? কিন্তু কিভাবে সম্ভব এটা? সত্যি কথাই বলছি। শান্তার এরূপ ঘটনার একটু পূর্বেই একজন কনস্টেবল ফোন করে আমায় এসব জানালেন। তাহলে এতক্ষণ যাবৎ কেন বলনি আমায়? বলতে ইচ্ছে করেনি তাই। আমি যাচ্ছি। তুই একদম শান্তার দৃষ্টিগোচর হবি না। সার্বক্ষণিক ওর পাশেই থাকবি। বিপদ কিন্তু বলে আসবে না যে আমি আসছি। আর শোন শান্তা, তোকে একটা কথা বলার ছিল। জি বলুন ভাইয়া। যেই দিন তোমার মায়ের কবল থেকে বাঁচার জন্য তুমি পালিয়েছিলে, সেই দিনকার পর থেকে তোমার মা এবং তার বান্ধবী দুইজনই নিখোঁজ। এখনো তাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি। কি তাহলে কোথায় তারা? কি হচ্ছে এসব? জানি না আমিও। তুমি শান্ত হও। তোমার বাবার খুনের মামলা তো বরিশালের কুয়াকাটা করা হয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বিশ্রাম নাও। আর এসব নিয়ে তুমি কিংবা সোহান মোটেও ভেবো না। অতঃপর এহসানুল সরকার হাসপাতাল থেকে বেরিয়ে সোজা থানায় চলে এলেন। লাশ দুটোর দিকে তাকাতেই বেশ আঁতকে উঠলেন তিনি। একজন কনস্টেবলকে ডেকে বললেন, ওদের মৃত্যুর কোনো কারণ কি খুঁজে পাওয়া গেছে? না স্যার, একটু পরেই তাদের লাশগুলো পোস্টমর্টেম করার জন্য নিয়ে যাওয়া হবে। আশা করছি তারপরেই কিছু হয়তো জানা যাবে তাদের এরূপ মৃত্যুর কারণ সম্পর্কে। পোস্টমর্টেমের পর রিপোর্ট বের হলে আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে স্যার। অতএব এহসানুল সরকার থানা থেকে বেরিয়ে এলেন। গলির ছোট্ট একটা রাস্তা ধরে নিজের বাড়ির উদ্দেশ্যে গমন আরম্ভ করলেন। কারণ থানা থেকে তাদের বাড়ি কিন্তু বেশ একটা দূরে নয়।
বাড়িতে পৌঁছানো মাত্রই ওনার মা ওনাকে জিজ্ঞেস করলেন, শান্তা এখন ঠিক আছে তো? হ্যাঁ মা, শান্তা সম্পূর্ণই ঠিক আছে। যাক, তাছাড়া তুইও এসেছিস, ভালোই হয়েছে। এখন আমাকে একটু হাসপাতালে শান্তার কাছে নিয়ে চল। তুমি অসুস্থ মা, তোমার না যাওয়াটাই উত্তম হবে। ওখানে সোহান আছে, শান্তার পাশে, সব কিছু সামলে নিতে পারবে। কথাগুলো বলার পরপরই বেশ একটা তাড়াহুড়োয় শান্তার রুমে এলো। কালো খামটা খুঁজতে লাগলো এহসানুল সরকার, কিন্তু কোথাও পেলেন না। হতাশ হয়ে বিছানায় বসার সাথে সাথেই পেছন থেকে এহসানুল সরকারের মা বলে উঠল, কি হয়েছে এহসানুল? এভাবে কি খুঁজছিলি? তেমন কিছু না মা, এখানে একটা কালো রঙের খাম ছিল, সেটা এখন কিছুতেই খুঁজে পাচ্ছি না। তুমি কি দেখেছো? আমি জানি না বাবা, কাজের মেয়েটা ঘর পরিষ্কার করছিল, হয়তো ফেলে দিয়েছি। ওহো, ওটা বেশ গুরুত্বপূর্ণ একটা খাম ছিল মা। সরি বাবা, আমি জানলে তো আগে থেকে খামটা সযত্নে রেখে দিতাম। পরিশেষে এহসানুল সরকার আর তেমন কিছুই বললেন না। বাড়ি থেকে বরিশালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। যাওয়ার আগে অবশ্য ফোন করে একবার সোহানকে বলেছিলেন তিনি বরিশালের কুয়াকাটা যাচ্ছেন। অতএব ঘন্টার পর ঘন্টা দীর্ঘক্ষণ যাবৎ জার্নির পর এহসানুল সরকার কুয়াকাটা এসে পৌঁছান। তারপর শান্তার বাবার খুনের মামলা যে থানাতে করা হয়, সেই থানার ওসির সাথে সাক্ষাৎ করেন তিনি এবং জানতে পারলেন শেরু ভাইয়ের সম্বন্ধে আরও বিভিন্ন ধরনের তথ্য। অবশেষে এহসানুল সরকার ওসি সাহেবের সাথে আলাপ আলোচনা শেষ করার পর নিজের গন্তব্যের পথে রওনা দেন। কিন্তু এটা তিনি যে কল্পনাও করতে পারেননি, নিজের বাড়ির নিকট এসে তাকে এত বড় হৃদয় বিদায়ক ধাক্কা সামলাতে হবে। সহানুভূতির কণ্ঠস্বরে এসআই হাবিবুল্লাহ বললেন, আপনি আসার মাত্র 30 মিনিট পূর্বেই এই দুর্ঘটনা ঘটেছে। অতি দুঃখের সাথেই বলতে হচ্ছে আমায়, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে বাড়িতে আগুনের সূত্রপাত ঘটেছিল, যার ফলস্বরূপ আগুনে দগ্ধ হয়ে আপনার মায়ের মৃত্যু হয়েছে। লাশের অর্ধাংশ পুড়ে গিয়েছে, না দেখার বিশেষ অনুরোধ রইল। সম্পূর্ণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন এহসানুল সরকার। মুখের ভাষা আজ তারও হারিয়ে গিয়েছে গভীর অরণ্যে। জগৎ যেন ঘুরছে ওনার মাথার ওপর, হাত পা কাঁপছে, ধীরে ধীরে ঠান্ডা হয়ে আছে। চোখের কোণার জলগুলো স্পষ্ট টলমল করছে। নিজেকে এক মুহূর্তে সংযত রাখার কোনোই কুল পাচ্ছেন না তিনি। যে কুলের ওঠার চেষ্টা করছে সে কুল ওনাকে দূরে ঠেলে দিচ্ছে। অতঃপর এসআই হাবিবুল্লাহ এত করে বলার পরও ওনার কথাগুলোকে আগ্রহের তালিকায় যুক্ত করে নিজের গর্ভধারিণী মায়ের লাশ দেখতে চাইলেন উনি। পরিশেষে এহসানুল সরকারকে যখন তার মায়ের লাশ দেখানো হলো, তখন তিনি মাত্র একবারই দেখে নিশ্চিন্তে বলে দিয়েছে, এটা আমার মায়ের লাশ নয়। যার পর কিছুটা হতভম্ব হয়েই এসআই হাবিবুল্লাহ বললেন, আপনি সত্যি কি নিশ্চিত হয়ে বলছেন এটা আপনার মায়ের লাশ না? নাকি লাশের অর্ধাংশ জঘন্যভাবে পুড়ে যাওয়াতে মূলত চিনে উঠতে না পারাকে কেন্দ্র করে এমন কথা বলছেন? আমার মায়ের লাশ যতই না আগুনে পুড়ে যাক বা চেহারা ঝলসে যাক, তবুও আমি আমার মাকে খুব ভালো করে চিনতে পারবো। এটা আমার মায়ের লাশ একদমই না, সম্ভবত অন্য কোনো মহিলার লাশ হবে। জানি না আমি কে এই মহিলা, আমাদের বাড়িতে কি এমনই বা করছিলেন? দেখো তো, বাসার কাজের মেয়েটা মনে হচ্ছে না, কারণ এতটা বয়স্ক তো কাজের মেয়েটা নয়। তাছাড়া এত সচেতন নিরাপত্তার পরেও বাসার গ্যাস সিলিন্ডার কি করে বিস্ফোরণ হতে পারে? এখন সবচেয়ে মূল্যবান কথা হচ্ছে, আমার মা কোথায়? প্রার্থনা উপরওয়ালার নিকট মা যেন সহি সালামতেই থাকে। ষড়যন্ত্র, গভীর কোনো ষড়যন্ত্র। এসআই সাহেব শুনুন, আপনি বরং সংকোচ এই লাশটিকে নিয়ে যান, আমি আমার মায়ের খোঁজ ঠিকই বের করতে পারবো। অতএব এসআই হাবিবুল্লাহ সাহেব আর কিছুই বললেন না। লাশটিকে মর্গে পাঠানোর ব্যবস্থা করার পর চলে গেলেন। বাবার তৈরি বাড়ির সামনে এখনও দাঁড়িয়ে রয়েছে এহসানুল সরকার, যে বাড়িটা আজ ভাঙা চূড়ায় রূপান্তরিত হয়েছে। অনবরত পরিচিত আত্মীয় স্বজনদের কল করেছেন এহসানুল সরকার, কিন্তু তবুও মায়ের কোনো খোঁজ তিনি পেলেন না। আজ কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, এখনও নিজ মায়ের কোনো সন্ধান পাননি উনি। নিরাশ হয়ে হাসপাতালের কেবিনের বাহিরে বসে আছেন তিনি। বহু বছর আগে ছোটবেলার বাবার মৃত্যুর পর এক মা ছিলেন, যিনি সবসময় সার্বক্ষণিক গাছ হয়ে ছায়া প্রদান করত। আজ সে মা ওনার পাশে নেই। পিছন থেকে কাঁধে হালকাভাবে স্পর্শ করে সোহান বলল, ভাইয়া, চাচির কোনো সন্ধান পেলে? হতাশযুক্ত কণ্ঠে এহসানুল সরকার বললেন, না, এখনো কোনো খোঁজ পাইনি। কি বলছো? আচ্ছা, ওই লাশটি চাচির নয় তো? শাট আপ সোহান, ওটা আমার মায়ের লাশ নয়, এটা আমি দীর্ঘ বিশ্বাসের সাথেই বলতে পারি। সরি ভাইয়া, তবে আমার তো এখন মনে হচ্ছে এর পেছনে নিশ্চয় কোনো ষড়যন্ত্র রয়েছে।
তোকে এসব ইন্টারফেয়ার্স করতে হবে না। আজ হাসপাতাল থেকে শান্তার রিলিজের দিন। সন্ধ্যায় বাসে উঠিয়ে দিব, শান্তাকে নিয়ে তোদের বাসায় চলে যাস। এসব কি ভুলভাল শব্দ প্রয়োগ করছো ভাইয়া? তোমাকে আমরা একা রেখে কোনো ক্রমে যেতে পারি না। তুমিও আমাদের সাথে চলো। না সোহান, আমার এখানে থাকাটা বিশেষ প্রয়োজন। এদিকটা আমি একাই হ্যান্ডেল করে নিতে পারবো। তুই শান্তাকে নিয়ে তোদের বাড়িতে চলে যা। তাছাড়া তোর মায়ের মনটা কিন্তু তেমন একটা ভালো না। মেয়ে যতই অন্যায় করুক না কেন, মায়ের মন বলে কথা। আর হ্যাঁ, শান্তাকে একটু আটটুর জন্যেও চোখের দৃষ্টি আড়াল করবি না। অতএব এসানুর সরকার বসা থেকে উঠে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন। সন্ধ্যায় সোহান ও শান্তাকে বাসে উঠিয়ে দেওয়ার পর ফুটপাতের একটা পথ ধরে আনমনে হাঁটছিলেন তিনি। হঠাৎ করে এসানুর সরকার থেমে যান এবং একটা কড়া কণ্ঠে রাস্তার একটা ছেলেকে ডাক দিলেন। ছেলেটির কাছে আসলে তার ডান হাতে থাকা কালো রঙের খামটা নিজের তত্ত্বাবধানে এনে তিনি বললেন, এই খামটা তুই কোথায় পেয়েছিস? ছেলেটি খানিকটা ভীতুকলায় জবাব দিল, এটা ময়লার ডাস্টবিনে এইটা পইরা আসিল, সুন্দর লাগছিল তাই উঠাইয়া নিছি। বুঝেছি। তা তোর হাতে কি খাবার? ডাস্টবিনের? ছেলেটি বার ফিক করে একটু হাসলো। রাস্তার ছেলে, কিন্তু ওর হাসিটা অনেক দারুণ ছিল। অতএব ছেলেটি বলল, হ্যাঁ। যার পর ছেলেটার মাথায় খানিকটা হাত বুলিয়ে কিছু টাকা ধরিয়ে দিয়ে এসানুর সরকার বললেন, তুই আমার অনেক বড় একটা উপকার করলি। যার কাছে এই টাকাটা কিন্তু অতি সামান্য। ভালো থাকিস। অতঃপর এহসানুর সরকার সেখান থেকে দ্রুতই প্রস্থান আরম্ভ করলো। রাস্তার ছেলেটা বেশ কিছুক্ষণ এহসানুর সরকারের দিকে অদ্ভুত একটা চাহনিতে তাকিয়েছিল। তারপর একটু মুচকি হাসি দিয়ে ছেলেটাও নিজের গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা শুরু করে দিল। কালো রঙের খামটা চিনতে এহসানুর সরকারের একদমই ভুল হয়নি। সে নিশ্চিত এটাই সেই খাম, যেটা হয়তো বাড়ির কাজের মেয়েটা ফেলে দিয়েছিল। হাঁটতে হাঁটতে তিনি খামটা খুলে চিঠি বের করে পড়তে লাগলেন। চিঠিতে শুধু একটা কথায় বড় বড় করে লেখা ছিল, অন্যায় করেছিল, তাই তো উভয়ই পেয়েছে উপহার স্বরূপ মৃত্যু। শেরু ভাই চিঠিটা পড়ে শেষবারের পরপরই একজন কনস্টেবল ফোন করে এহসানুল সরকারকে জানালো, স্যার, পোস্টমর্টেমের রিপোর্ট বেরিয়েছে। কি লেখা আছে সেখানে? মৃত্যুর একদিন পূর্বে তারা দুজনেই এমন এক ওষুধ খেয়েছিল যেটা আমাদের দেশে পাওয়া যায় না। খুবই মারাত্মক একটা ওষুধ, যেটা যে যখন যে সময়ে সেবন করবে ঠিক তার পরের দিন ওই সময়ই তার মৃত্যু হবে। স্যার, আপনি শুনেছেন তো? হ্যালো হ্যালো। এহসানুল সরকার কিছুই বলছে না, চুপচাপ। অতএব ফোনটা আস্তে করে কেটে দিলেন। তারপর হাতে থাকা কালো রঙের খাম ও চিঠিটা ফেলে দিয়ে একটা হোটেলের দিকে অগ্রসর হতে শুরু করলেন। কারণ তাদের বাড়ি এখন মানুষ বসবাসের অযোগ্য স্থানে পরিণত হয়েছে। খানিকটা সময় পর একটা হোটেলে এসে রুম ভাড়া করেন তিনি। কড়া শীতের মাস, তবুও এখন গরম লাগছে তার। এসিটা চালিয়ে দিয়ে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বিছানায় বসে পড়েন। দুখানা চোখ বন্ধ করে মনে মনে নিশ্চিত হয়ে এহসানুর সরকার বললেন, তার মানে রফিকা এবং ফারিয়ার মৃত্যুর পেছনে রয়েছে শুধুই শেরু ভাই। আচমকায় ওনার চোখটা লেগে এলো। ঘুম আসছে ভীষণ। না জানি কতই না রাত কেটে গেছে তার নির্ঘুমে। ঘুমে প্রায় অটল হয়ে পড়ছিলেন এহসানুর সরকার, কিন্তু ঘুমাতে পারেনি। তবে ঘুমের ঘোরটা কাটেনি। অপরিচিত নাম্বার থেকে আসা কলটা রিসিভ করে তিনি বললেন, কে আপনি? জবাবে ওপাশ থেকে কেউ একজন গম্ভীর কণ্ঠস্বর প্রয়োগ করে বলল, আপনার মা হাসপাতালে ভর্তি আছেন। শহর থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত বড় হাসপাতালটিতে দ্রুতই চলে আসুন। কথাটা শোনা মাত্রই ঘুমের ঘোরটা ওনার নিমেষেই কেটে যায়। সঙ্গে সঙ্গেই উনি বলে ওঠেন, কি বলছেন? কে আপনি? আমার মা হাসপাতালে ভর্তি। কি হয়েছে মায়ের? মা ঠিক আছে তো? প্লিজ উত্তর দিন। আমি শেরু ভাই বলছি। শেরু ভাই নামটা শুনে সাথে সাথে চমকে ওঠেন এহসানুল সরকার। কিছু বলতে গিয়েও বলতে পারেননি। তার আগে ওপাশ থেকে কলটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে রাখা হয়। মাথায় হাত দিয়ে ভাবতে বিভোর এহসানুল সরকার। কি করা উচিত এখন তার? কিছুই যেন ভেবে পাচ্ছেন না উনি। আর এক মুহূর্তের জন্য বসে রইলেন না তিনি। দ্রুতই রওনা আরম্ভ করে দেন। মাথার গহীনটায় অজস্র টেনশন এসে ভিড় জমাচ্ছে তার। শতবার চেষ্টার পরেও এহসানুল সরকার কিছুতেই টেনশন মুক্ত হতে পারছেন না। পরিশেষে সেই হাসপাতালে এসে উনি জানতে পারলেন তার মা সত্যি সত্যি এই হাসপাতালে ভর্তি আছে। অবস্থা অনেকটাই গুরুতর। এই মুহূর্তে মায়ের কেবিনের সামনে দাঁড়িয়ে চোখে জল থামাতে ব্যস্ত তিনি। বুক ফেটে অশ্রু শুকিয়ে যেন রক্ত পড়া উপক্রম। শেষমেশ বহু বাধাকে উপেক্ষা করে মনকে শক্ত করলেন এহসানুল সরকার এবং একজন নার্স ডেকে বললেন, আমার মাকে এখানে কে বা
কারা ভর্তি করিয়েছেন আপনি কি বলতে পারবেন? জি স্যার, 3জন লোক আপনার মাকে গুরুতর অবস্থায় এখানে নিয়ে এসেছিলেন। একটু পূর্বেও তারা সবাই এখানেই ছিল। তারা এখন কোথায়? জানি না স্যার। অতএব এসানুর সরকার নার্সটিকে আর কিছু জিজ্ঞেস করেননি। দ্রুতই হাসপাতালের আনাচে কানাচে খোঁজাখুঁজিতে মগ্ন হয়ে পড়েন, কিন্তু কোথাও তাদের চিহ্নটুকুও পাওয়া গেল না। তাছাড়া সিসিটিভি ফুটেজগুলো ডিলিট করে দেওয়া হয়। কে করেছে এমন জঘন্যমূলক কাজ সেটা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এখনো অজানাই। আবারও নিরাশ হলেন তিনি। মায়ের কেবিনের ঠিক সম্মুখেই বসে পড়লেন। জীবন এবং মৃত্যুর মধ্যবর্তী স্থানে রয়েছে তার মা জননী। ডাক্তার বলেছে মাথায় অনেক আঘাত করা হয়েছে। ওরা 3জন যদি দ্রুত হাসপাতালে না নিয়ে আসতো তাহলে বাঁচার আশঙ্কা একদমই নিম্ন স্তরে নেমে যেত। আজ 2 সপ্তাহ অতিক্রম হলো। এসানুর সরকারের মায়ের অবস্থা অনেকটাই উন্নত এখন, তবে ওনার মা ঠিকমতো কথা বলতে পারছে না। ডাক্তার বলেছেন কিছুদিন সময় লাগতে পারে সব ঠিক হতে। 2 রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল এসানুর সরকার। সেই মুহূর্তে 18 বছর বয়সী একটা মেয়ে আসমকা এগিয়ে এসে বলল, ধরুন ভাইয়া, রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা একটা লোক আপনাকে দেখিয়ে দিল এই কালো রঙের খামটা দিতে বলল। মেয়েটির কথা শুনে এসানুর সরকার বেশ অবাক হলো। তারপর দ্রুত মেয়েটার হাত থেকে কালো রঙের খামটা নিয়ে বললেন, লোকটিকে দেখতে কেমন ছিল? এখন সে কোথায়? লোকটি কি একাই ছিল, না সঙ্গে আরো 2জন ছিল? বিরক্ত হয়ে মেয়েটি বলল, লোকটি দেখতে অনেক জঘন্য ছিল, মুখটা পোড়া ঝলসানো। আর তেমন কিছু বলতে পারবো না, আমার দেরি হয়ে যাচ্ছে, গন্তব্য পৌঁছাতে হবে। তাছাড়া এই খামটা দিতে এসে আমার মূল্যবান অনেক সময় নষ্ট হয়ে গেছে। কথাগুলো বলার পরই মেয়েটি চলে গেল, একটুও থামলো না। শেরু ভাইয়ের খাম এটা। খামের ভিতরে থাকা চিঠিতে ঠিক কি লেখা আছে সেটা জানার গভীর আগ্রহে খাম খুলে চিঠিটা বের করে পড়তে শুরু করলেন তিনি। চিঠিতে লেখা ছিল, আপনার মাকে বাঁচাতে চাইলে এক্ষুনি হাসপাতালের দিকে ছুটুন, দ্রুতই ছুটুন, নতুবা তিনি বাঁচবেন না, বাঁচতে দেওয়া হবে না। আপনার চাচা ওনাকে মেরে ফেলবেন শেরু ভাই। চিঠিটা পড়ার পর কেন যেন শিহরিত অনুভব করলেন এহসানুর সরকার। বিশ্বাস করতে পারছেন না চিঠিতে থাকা এই লেখাগুলোর ওপর। আবার বিশ্বাস না করে এভাবে দাঁড়িয়ে থাকতে পারছেন না, কারণ স্বরূপ শেরু ভাইয়ের লেখা এই পর্যন্ত কোনো চিঠি মিথ্যা প্রমাণিত হয়নি। তিনি আর একটু দেরি করলেন না, উত্তর দিকে ছুটতে লাগলেন। হাসপাতালের ওই দিকেই অবস্থিত। মূলত কিছু দরকারি প্রয়োজনের জন্যই হাসপাতাল থেকে খানিকটা দূরে কারো অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। হাঁপাতে হাঁপাতে হাসপাতালের চৌকাঠ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলেন তিনি। অতঃপর মায়ের কেবিনের সম্মুখে আসতে আটকে ওঠেন এহসানুর সরকার। চিৎকার করে একজন নার্সকে ডাক দিয়ে উচ্চস্বরে বললেন, আমার মা কোথায়? প্রস্তুত্তরে নার্সটি ধীর কণ্ঠে বললেন, একটু আগেই কিছু লোক আপনার মাকে শ্বাসরুদ্ধ করে মারতে চেয়েছিল, কিন্তু তারা সফল হতে পারেনি। তবে এখন আপনার মায়ের অবস্থা তেমন একটা ভালো না, তাই ইমিডিয়েটলি ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। আই ডোন্ট আন্ডারস্টুড। এত বড় হাসপাতালে এরূপ ঘটনা কিভাবে হতে পারে? তারা কারা ছিল? আমার মাকে কেন মারতে এসেছিল? তাদের মধ্যে কেউ কি ধরা পড়েছে? সরি স্যার, তারা হুট করে এলো আর হুট করেই চলে গেল। সিসিটিভি ফুটেজের সাহায্যে আমরা একজনের মুখ চিহ্নিত করতে পেরেছি। ফুটেজটি আপনার দেখা প্রয়োজন। অতঃপর এহসানুল সরকার নার্সটির পিছু পিছু গিয়ে ফুটেজটি দেখল। সেখানে স্পষ্টই তার নিজের চাচার মুখচ্ছবিটা ফুটে উঠেছে, যা এহসানুল সরকার কল্পনাও করতে পারেনি। দ্রুতই সোহানকে ফোন দিয়ে কর্কশ গলায় বললেন, তোর বাবা কোথায়? বাবা তো সেই গতকাল বাসা থেকে বেরিয়েছে, এখনো ফেরেনি। মা ফোন করে জিজ্ঞাসা করেছিল বাবা একটু জরুরি ভিত্তিতে দূরে রয়েছে। কিন্তু কেন ভাইয়া? তোর বাবা আর কখনো বাসায় ফিরবেও না, হয়তো অন্যত্র কোথাও পালিয়ে যাবে, নতুবা ধরা পড়লে জেলে যাবে। কিছুটা আশ্চর্য হয়ে সোহান বলল, এসব তুমি কি বলছো ভাইয়া? তোর বাবা খানিকক্ষণ পূর্বে হাসপাতালে এসেছিল আমার মাকে খুন করার জন্য, কিন্তু ব্যর্থ হয়েই তোর বাবাকে পালিয়ে যেতে হয়েছে। আমি কিছু বুঝতে পারছি না ভাইয়া, তোমার ভুল হচ্ছে। বাবা কেন এমন করবে আমি জানি না। সিসিটিভি ক্যামেরায় স্পষ্টই তোর বাবার মুখটা দেখা যাচ্ছে। আমি ভাবতেও পারছি না এইসব। তোর বাবা অর্থাৎ চাচা কেন আমার মাকে প্রাণে মেরে ফেলার প্রচেষ্টা করবেন? এর পেছনে কি কোনো উদ্দেশ্য রয়েছে? হ্যাঁ নিশ্চয়, বড়সড় উদ্দেশ্য আছে। আমাকে বের করতে হবে কি সেই উদ্দেশ্য। তাছাড়াও আমাকে সব রহস্যের ভেদ ঘটাতে হবে। সব কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফোন কেটে দিলেন তিনি। এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে হবে, বিচলিত হয়ে পড়লে চলবে না, কিছুতেই না।
যতই নিজেকে শান্ত করার চেষ্টা করছে ততই শান্তশিষ্ট তার লঙ্ঘন হচ্ছে তার। মা ছাড়া সান্ত্বনা দেওয়ার মতো এহসানুল সরকারের আর কেউ নেই। কিন্তু তার মা জননী তো এখন প্রায়ই মৃত্যু যাত্রায় প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে। যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। পানিহীন মাছ যেমন সম্পূর্ণ অচল, তেমনি মায়ের সারা সারা এহসানুল সরকারও অচল। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হলো। এখন কাঁধে হালকা স্পর্শ করে সহানুভূতির স্বরে ডাক্তার বললেন, আপনার মায়ের কন্ডিশন এতদিন অনেকটাই উন্নত ছিল, কিন্তু এখন বেশ অনেকটা অবনতির দিকে চলে গেছে। তবুও কিছুটা আশঙ্কা রয়েছে বাঁচার। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছে। প্রার্থনা ছাড়া অবশিষ্ট কিছুই নেই। অতঃপর ডাক্তার চলে গেলেন। থমকে দাঁড়িয়ে আছে এহসানুল সরকার। চোখে জল টলমল ঠিকই করছে, কিন্তু গাল বেয়ে পড়ছে না। অনেকের ভেতরটা নরম, ওপরটা শক্ত, কিন্তু এহসানুল সরকারের একটু উল্টো। তার ভেতরটা শক্ত, ওপরেরটা নরম। পরের দিন সকাল 11টার সময় সোহান এবং শান্তা উভয়ে হাসপাতালে এসে উপস্থিত হলো। কড়া কণ্ঠে নিষেধাজ্ঞা প্রদান করা সত্ত্বেও তারা এসেছে। এমনকি জোরাজুরি করে 3 দিনের মতো হাসপাতালেও থেকেছে। বিকেলের দিকে সোহান ও শান্তাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার সময় সোহান বলে ওঠে, জানি না ভাইয়া, বাবা কেন এমন করলো। তবে বাবা অন্যায় যেহেতু করেছে, তার ফলশ্রুতি শাস্তি তো বাবাকে পেতেই হবে। তাছাড়া আমি আবারও বলছি, থেকে যায় না আমরা, চাচি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত। না, তোদের আর থাকতে হবে না। মায়ের অবস্থা এখনো একটু উন্নত, আমি সবটা সামলে নিতে পারবো। তাছাড়া ভুলে গেলে চলবে না, বাড়িতে তোর মা কিন্তু একাই রয়েছে। আর শোন শান্তা, তুমি তো শেরু ভাইকে দেখেছো। এখন এটা বলো আমায়, তার মুখের আকার, আকৃতি, গঠন অথবা সে দেখতে কেমন ছিল? ওর মুখটা কি পোড়া, ঝলসানো, বিকৃত? জবাবে শান্তা বলল, না ভাইয়া, তার মুখটা পোড়া, ঝলসানো বা বিকৃত নয়। তার মুখের আকার, আকৃতি, গঠন অনেক সুন্দর ছিল। তাহলে পোড়া, ঝলসানো, বিকৃত চেহারার লোকটাকে হতে পারে শেরু ভাইয়ের 2 সহচারীর মধ্যে একজন, নতুবা অন্য কেউ। রহস্য, সবই রহস্য। হঠাৎ সোহান আবার বলে উঠল, ভাইয়া, থাকি না আর কয়দিন? চুপ কর, গাড়ি ছেড়ে দিবে মনে হচ্ছে। জলদি গিয়ে সিটে বস। আর হ্যাঁ, সাবধানে যাবি। অতঃপর সোহান আর কিছু বলল না। শান্তাটাকে নিয়ে সিটে গিয়ে বসলো। যার কয়েক মিনিট পর গাড়ি ছেড়ে দিল। এহসানুল সরকারও আর দাঁড়ালো না, হাসপাতালে চলে আসলো। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ 2 মাস পর মোটামুটি সুস্থতা লাভ করতে সক্ষম হলেন এহসানুল সরকারের মা। পরিশেষে ওনার নিজের গর্ভধারিণী মায়ের মুখে জানতে পারলেন সবটা। এহসানুল সরকারের মা বললেন, শোন বাবা, হয়তো জানিস না তোর চাচা কতটা না নিষ্ঠুর মানুষ। তুই তখন অনেকটা ছোট ছিলি। এসব মনে না থাকাটাই স্বাভাবিক। তোর বাবা মারা যাওয়ার পর থেকেই ওই লোভী চোখের নজর ছিল আমাদের এই সব সম্পত্তির ওপর। ও চেয়েছিল বড় ভাইয়ের হঠাৎ মৃত্যুর সুযোগটা ব্যবহার করতে, অবৈধ অন্যায়ভাবে তোর বাবার সমস্ত জমি জমা, ধন সম্পত্তি হ্রাস করতে চেয়েছিল, কিন্তু পারেনি। এই নিয়ে পূর্বেও তোর চাচার সাথে আমার অনেক ঝামেলার সৃষ্টি হয়েছে, যা একসময় সমাধানেও হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে এত বছর পর তোর চাচা আবার সেই পুনরূপ ধারণ করে জমি জমা নিয়ে আমার সাথে তর্কতর্কির সূত্রপাত ঘটায়। এমনকি থ্রেট পর্যন্ত দিয়ে বলেছিল জমি জমাগুলো তার নামে লিখে দিতে। তোকে এসব জানাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমি চাইনি এসব নিয়ে তোর চাচার সাথে তোর আবার কোনো প্রকার বিভ্রান্তির সৃষ্টি হোক। আমাকে না জানানোটাই মূলত তোমার ভুল ছিল মা। হ্যাঁ, তা অবশ্য ঠিকই। আমি কখনো ভাবতেও পারিনি সম্পত্তির লোভের বশীকরণের শিকার হয়ে তোর চাচা শেষ পর্যন্ত এতটা নিম্ন স্তরে নেমে যাবে। সেই দিন তোর চাচা কয়েকজন লোক নিয়ে হুট করে বাসার ভেতরে চলে এসেছিল। তখনও কিন্তু আমি তেমন একটা বুঝতে পারিনি তার মতিগতি ঠিক কী ছিল। যখন তোর চাচা পেছন থেকে আমায় আঘাত করলো, তখনই বুঝলাম তার উদ্দেশ্য সম্পর্কে। আহত করার পর তারা গ্যাস সিলিন্ডার লিক করে চলে যায়। তারপর আর মনে নেই কিছু আমার। বাঁচার ইচ্ছে তো একদমই ছেড়ে দিয়েছিলাম। তবুও জানি না আমি কে হাসপাতালে নিয়ে আসলো আমায়। যে নিয়ে আসুক, তুমি ঠিক আছো, ব্যাস। আর একটা কথা, এখনো আমার মাথার গহীনে কিছুতে ঢুকছে না, তাহলে ওই মহিলা কে ছিল যার মৃত্যুটা হয়েছে আমাদের বাড়িতে? কার কথা বলছিস তুই? একটু ভেবেচিন্তে এহসানুল সরকার নিজের ফোন বের করলো এবং সেই মহিলার পোড়া লাশটির ছবি দেখে মাকে প্রস্তুতরে বলল, এই মহিলার লাশ আমাদের বাড়িতে পাওয়া গেছে, মূলত যার মৃত্যু হয়েছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জন্য। ছবিটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ আটকে উঠল এহসানুল সরকারের মা। জবাবে কাপা কণ্ঠে বললেন, এটা তো শায়লার মতো লাগছে। শায়লা? হ্যাঁ, আমার বান্ধবী। তুমি চিনবি না। তাছাড়া ওই দিন বাড়িতে ওর আসার কথা ছিল। অতঃপর এহসানুল সরকার নিজের মাকে বিশ্রাম নেওয়ার কথাটা বলে হাসপাতাল থেকে বেরিয়ে এলেন।
এই মুহূর্তে একটা চায়ের দোকানে বসে আছেন তিনি। গরম চায়ে কাপে একবার চুমুক দিয়ে ভাবতে বিভোর হয়ে পড়লেন তিনি। মনে মনে ভাবছেন, তার মানে মাকে আহত অবস্থায় রেখে গ্যাস সিলিন্ডার লিক করে চাচা চলে যাওয়ার পরপরই বাড়িতে শেরু ভাইয়ের আগমন ঘটেছিল। কিন্তু শেরু ভাই কেন আসলো আমাদের বাড়িতে? আর মাকে সে কেনই বা বাঁচালো? তার কি কোনো উদ্দেশ্য ছিল নাকি ছিল না জানি না আমি। তবে যার পর হয়তো মায়ের সেই বান্ধবী বাড়িতে এসেছিল, তৎক্ষণাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে যায়, যার ফলশ্রুতি আগুনে দগ্ধ হয়ে ওনার মৃত্যু নিশ্চিত হয়। 2 দিন পর 4 রাস্তার মোড়ে বটগাছের নিচে ফোন হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন এহসানুল সরকার। পাশ দিয়ে কালো কোট পরিধানে এক লোক যাচ্ছিল। হুট করে এহসানুল সরকার পেছন থেকে সেই লোকটার একটা হাত টেনে ধরে বললেন, শেরু ভাই। এতে লোকটি বেশ থমকে দাঁড়ালো। মুচকি হেসে এহসানুল সরকার আবার বলে উঠলেন, তা তোমার মুখের এমন অবস্থা কেন? ওই দিন শান্তাকে বাঁচাতে 5 জন বকাটে লোক জনের সঙ্গে দস্তাদস্তির এক পর্যায়ে পেরে উঠতে না পেরে তাদের মধ্যে কেউ একজন তোমার মুখে অ্যাসিড ছুঁড়ে মেরেছিল, তাই না? ঝাটকা মেরে হাত ছাড়িয়ে নিল। মুচকি হেসে এহসানুল সরকার আবারও একটা হাত টেনে ধরে বললেন, পালানোর চেষ্টা করো না, সক্ষম হবে না তুমি। চারিদিকে পুলিশ ওত পেতে বসে আছে, পা বাড়ালেই শুট করে দিবে। গতকাল তোমার 2 সহযোগীকে গ্রেফতার করা হয়েছে, এটা তো তুমি ভালো করেই জানো। ইনফরমেশন ছিল আজ তুমি এখানে আসবে, ঠিকই আসলে এবং পরিশেষে ধরাও পড়ে গেলে। অবশেষে শেরু ভাই গল্পের সমাপ্তি হলো। মাথায় হুডি সরিয়ে মুচকি হেসে এক হাত বাড়িয়ে দিয়ে শেরু ভাই বলল, বলতে হচ্ছে আপনার বুদ্ধি বিচক্ষণতা অনেক তুখর। গ্রেফতার করুন, আই উইল বি রেডি। অতঃপর শেরু ভাইকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হলো। কুয়াকাটা থানার ওসিও এখানে উপস্থিত আছে। এহসানুল সরকার জিজ্ঞাসাবাদ মাত্র শুরু করতে যাবে, ঠিক তার আগে ফোনটা টং করে বেজে উঠল ওনার। রিসিভ করে কিছুক্ষণ কথা বলার পর শেরু ভাইকে উদ্দেশ্য করে এহসানুল সরকার বললেন, আমার চাচার খুনটা তুমি করেছো, তাই না? জবাবে শেরু ভাই কিছুক্ষণ বলল না, মুখ খালি ঘুরিয়ে নিয়ে একটু মুচকি হাসলো। এতে ওসি সাহেব অনেক রেগে গেলেন এবং শেরু ভাইয়ের কলার চেপে ধরে বলল, আমি এত কিছু বুঝি না। আমার স্ত্রীর সন্তানের মৃত্যুর আসল রহস্য কি বল? আমার মেয়েকে তুই স্বার্থের জন্য কেন ব্যবহার করেছিলি? তোর উদ্দেশ্য কি? মনে তো হচ্ছে তুই আমার স্ত্রীর সন্তানকে খুন করেছিস। শেরু ভাই বলল, পোস্টমর্টেম রিপোর্টে কি লেখা আছে? আমি আপনার দ্বিতীয় স্ত্রী ও প্রথম স্ত্রী মেয়েকে খুন করেছি। একটু চুপসে গিয়ে ওসি সাহেব আবার বললেন, না তাহলে কলারটা ছাড়ুন। চুপ কর, কেন ছাড়বো? তুই একজন খুনি। পুলিশ হয়ে তোর কলারটা তো আমি ধরতেই পারি। তাছাড়া একটু পর যখন তুই 3rd ডিগ্রির সম্মুখীন হবি, তখন বুঝবি আর নিজ থেকে মুখ ফুটে সবকিছু বলার জন্য লাফাবি। ওসি সাহেবের কথার জবাবে অট্ট হাসিতে শেরু ভাই বলল, এসব 3rd ডিগ্রির ভয় থাকলে তো আজ খুনি হতাম না স্যার। আর তাছাড়া আপনার মেয়ে মৃত্যুর আগে আমায় যা বলেছিল শুধু সেটাই চিঠিতে আমি উল্লেখ করেছিলাম, এর চেয়ে বেশি কিছু না। এতক্ষণ বেশ চুপ করেছিল এহসানুল সরকার। অতএব ওসি সাহেবকে উদ্দেশ্য করে তিনি বললেন, বাকিটা আমি বলছি ওসি সাহেব, শুনেন। আপনার মেয়ের এক ঘনিষ্ঠ বান্ধবী যার নাম মারিয়া, শুধুমাত্র ওর বয়ফ্রেন্ডকে খুন করার জন্যই মূলত শেরু ভাই আপনার মেয়েকে ব্যবহার করেছে। এখন আসছি বাকি কথায়। আপনার দ্বিতীয় স্ত্রীর পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল, যা আপনার প্রথম স্ত্রীর মেয়ে রিহানা জানতে পেরে গিয়েছিল। এমনকি ব্যাপারটা আপনাকে জানাতেও চেয়েছিল, কিন্তু ভাগ্য ওর সহায় হয়নি। তার পূর্বে আপনার স্ত্রী অর্থাৎ রিহানার সৎমা ওকে খুন করার প্রচেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে রিহানা ওর সৎ মায়ের প্রকোপ থেকে বাঁচার জন্য ওয়াশরুমে গিয়ে লুকানোর চেষ্টা করলো, কিন্তু সে পারেনি। শেষ অবধি কোনো কুলি খুঁজে না পেয়ে আত্মরক্ষার তাগিদে ভারী কিছু একটা হাতে উঠিয়ে নিয়ে শরীরের সমস্ত শক্তিতে আঘাত করে, যার ফলস্বরূপ সঙ্গে সঙ্গে আপনার দ্বিতীয় স্ত্রীর মৃত্যু ঘটে যায়। তারপর কিন্তু রিহানা আপনার নিকটেই ছুটে আসছিল। কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে, অভাগা যেদিকে যায় সাগর যে শুকিয়ে যায়। মাঝ রাস্তায় থেমে যেতে হয় রিহানাকে। বাধা হয়ে দাঁড়ালো কম বয়সী বেশ কিছু বকাটে ছেলের দল। রিহানা নিজের আত্মরক্ষার অপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু এইবার রিহানা সক্ষম হয়নি। পালিয়ে বেশি দূর যেতেও পারেনি। পরিশেষে আপনার মেয়ে রিহানাকে ওরা জোর জবরদস্তি করে নদীর ধারে তুলে নিয়ে আসে, যার পর গলায় ধারালো অস্ত্র ঢুকিয়ে রাতের আধারে ধর্ষণ করার পর হনহনিয়ে চলে যায়। ওরা যাওয়ার পরপরই নদীর ধারে ছোট পথ ব্যবহার করে মূলত শান্তার বাবাকে খুন করার পর শেরু ভাই তার গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল। আর তখনই তারা রিহানাকে দেখতে পায়। জানলে সত্যি অবাক হবেন,
সেই করুণ পরিস্থিতির মাঝেও শেরু ভাইকে চোখের দৃষ্টিগোচরের সীমানায় দেখতে পাওয়াকে কেন্দ্র করে না চাইলেও একটু মুচকি হেসেছিল রেহানা। এমনকি শেরু ভাইকে সর্বোচ্চ শক্তিতে জড়িয়ে পর্যন্ত ধরেছিল সেই দিন। হয়তো এভাবে আর কোনোদিন পারবে না জড়িয়ে ধরতে। তারপর ঝাঁঝালো কণ্ঠস্বরে কয়েকটা কথা বলার পরপরই হুটহাটভাবে বকাটে ছেলেদের ফেলে যাওয়া ধারালো অস্ত্রটি ব্যবহার করে আত্মহত্যা করে বসে, যা শেরু ভাইকে তৎক্ষণাৎ সম্পূর্ণ স্তব্ধ করে দিল। যতই হোক, এই কথাটা কিন্তু সত্য। হয়তো শেরু ভাই রিহানাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছিল, কিন্তু রিহানা সত্যি সত্যি শেরু ভাইকে মনের গহীনে সবটা দিয়ে রেখেছিল। কথাগুলো শোনার পর চোখের টলমল করতে থাকা জলগুলো মুছে ওসি সাহেব ভেজা গলায় বললেন, তাহলে পোস্টমর্টেম রিপোর্টে ধর্ষণের কথাটা কেন উল্লেখ করা হয়নি? সেটাই তো ষড়যন্ত্র। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? কে করেছে ষড়যন্ত্র? হ্যাঁ, ষড়যন্ত্র, যেটা আপনারই থানার একজন বিশ্বস্ত সাধারণ পুলিশ অফিসার করেছে, যার নাম হারেজ। কি? কিন্তু ও কেন করলো এমনটা? কারণ আপনার মেয়ের সর্বনাশকারীর মধ্যে ওনার একমাত্র ছেলেই যে ছিল অন্যতম। কিন্তু এখন চিন্তার তেমন কোনো কারণ নেই। ওদের প্রত্যেককেই এতক্ষণে হয়তো গ্রেফতারও করা হয়ে গেছে। নিশ্চয় উপযুক্ত শাস্তি পাবে তারা সবাই। কিন্তু এসব তুমি কি করে জানলে? মন দিয়ে তদন্ত করলে কোনো কিছুই অজানা থাকে না ওসি সাহেব। এবার একটু প্লিজ আপনি বাহিরে যান। শেরু ভাইয়ের সাথে আমি এখন নিতান্তই একা কথা বলতে চাই। অতঃপর ওসি সাহেব নিশ্চুপ হয়ে চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর এহসানুর সরকার শেরু ভাইয়ের সামনে এসে দাঁড়ালো এবং বলল, তুমি কিন্তু খুবই বুদ্ধিমান। চাইলে খুনি হওয়ার বদলে আমার মতো গোয়েন্দা পুলিশও হতে পারতে। চাইলেই সবকিছু সম্ভব হয় না স্যার। নিয়তি চেয়েছে বিধায় আজ আপনি গোয়েন্দা পুলিশ অফিসার, আর আমি একজন খুনি। যে নিজের গর্ভধারিণী মা ও রক্তের আপন ভাইকে খুন করতে দ্বিধাবোধ করে না, সে কি করে পরের মাকে মৃত্যুর নিকটবর্তী স্থান থেকে বাঁচাতে পারে? এই ব্যাপারটা কিন্তু এখনো আমার নিকট ঝাপসা থেকে পরিষ্কার হয়ে ওঠেনি। মানুষ নিষ্ঠুর হয় জানতাম, কিন্তু এতটা নিষ্ঠুর ও জঘন্য মানুষ যে হতে পারে সেটা সত্যি বলতে আমার জানা ছিল না। তোমার কলিজা বলতে কিছুই কি নেই? কেন নিজের আপন মা ভাইকে এভাবে খুন করলে? গাল বেরিয়ে একটু হাসলো শেরু ভাই। তারপর বলল, আমি খুনি হতে চাইনি। বাস্তবতা আমাকে খুনি হতে বাধ্য করেছে। আমি মানুষ খুন করতে চাইনি। খুন হওয়া ব্যক্তিরাই আমাকে বাধ্য করেছে তাদের খুন করতে। সারা দুনিয়ার মানুষ জানলেও আসলে সত্যি তো এটাই ছিল যে উনি আমার জন্মধাত্রী মা ছিলেন না। কখনোই না। আজ থেকে প্রায় অনেক বছর আগে ওনার স্বামী, যাকে আমি বাবা বলে ডাকতাম, নিজের প্রাণ বিপন্নে রেখে তিনি আমার বাচ্চা চুরির একটা মহাচক্র থেকে উদ্ধার করেছিলেন এবং নিজের ছেলে হিসেবে সম্বোধন করে বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। তখন আমি অনেক ছোট ছিলাম, বলতে গেলে দুধের শিশু। তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন আমার সুখ ছিল কপালে। কিন্তু আচমকা ওনার একটা নির্মম দুর্ঘটনার মৃত্যু হয়, যার পর দুঃখ নেমে আসে প্রতিটি ধাপে ধাপে আমার জীবনে। আমার পালিত মা প্রচুর টর্চার অত্যাচার করত। তার সাথে মাঝে মধ্যে যোগ হতো ওনার আপন ছেলে রনি। তবুও আপন ভেবে সবকিছু সহ্য করে যেতাম। আমি চেয়েছিলাম পড়াশোনার ভিত্তিতে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে, কারণ বর্তমান পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নেই। তাই আমি দুজন মেয়েকে বাসায় প্রাইভেট পড়াতাম, কারণ পড়াশোনার খরচ আমার পালিত মা দিতেন না। তাছাড়া যেখানে খাবার ঠিকমতো জোটে না কপালে, সেখানে এই বিষয় তো শতদূরের অবস্থিত। আলো আর আনিকা, যাদের আমি প্রাইভেট পড়াতাম, তারা রোজই পড়তে আসতো বাড়িতে। একটা দিনও ওরা মিস করতো না, কারণ আমার পড়া ওদের কাছে ভীষণই ভালো লাগতো। ওদের মধ্যে একজন দ্বিতীয় শ্রেণীতে এবং অপরজন পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল। একদিন আমার অবর্তমানে ওরা বাড়িতে পড়তে এসেছিল। অবশ্য ওদেরকে বলতেও ভুলে গিয়েছিলাম সেদিন আমি বাসায় থাকবো না। সেই মোক্ষম সুযোগটাই নিয়েই আমার পালিত মা ও তার আপন ছেলে তুচ্ছ কিছু অর্থের কাছে বিক্রি হয়ে ওই ছোট্ট নিষ্পাপ দুই মেয়েটিকে বাড়িওয়ালার হাতে সমর্পণ করে দেয়। সুদীর্ঘ 11.5 বছর যাবৎ বাড়িওয়ালা ফরাদুল তালুকদার কিডনি পাচারের বিরাট একটা চক্র চালিয়ে আসছেন, যা কিন্তু আমার অজানাই ছিল। বাড়িওয়ালা ফরাদুল তালুকদার আমার প্রিয় একজন মানুষ ছিলেন, কারণ তিনি বিভিন্ন ক্ষেত্রে আমায় পড়াশোনা নিয়ে মোটিভেশন করতেন। তাছাড়া মাঝে মধ্যে অর্থকড়ি দিয়েও নানাভাবে সাহায্য করতেন। এলাকাতেও তার অনেক নামডাক ছিল। আসলে একটা কথা পদে পদে বরাবরই সত্য প্রমাণিত হয়েছে, মানুষ চেনা কঠিন, মানুষ চেনা কঠিন, মানুষ চেনা বড়ই কঠিন। 2 দিন পর ওদের লাশ পাওয়া গিয়েছিল একটা ময়লা ফেলার বড় ডাস্টবিনে, যার সমস্ত দায়ভার এসে পড়লো আমার ওপর। এসব কিছু আমার নিকটে তখনই পরিষ্কার হয়ে উঠল, যখন বাড়িওয়ালার একমাত্র মেয়ে স্বয়ং এসে আমার তার বাবার কুকীর্তি সম্পর্কে জানালো।
বাড়িওয়ালার মেয়ে আরিহা এটা কখনোই জানতেন না যে তার বাবা এতটা খারাপ মানুষ। মায়ের মৃত্যুর পর আরিহা সেই ছোটবেলা থেকে বিদেশে নিজের মামাদের সাথে থাকতো। দেশে বাবার কাছে বেড়াতে এসেছে 1 সপ্তাহ হয়নি, পরিশেষে তাকে প্রাণ হারাতে হলো নিজ বাবার হাতে, যার খুনের অভিযোগ পর্যন্ত আমার ওপর তোলা হয়। সব দিক থেকে আমাকে অভিযুক্ত করা হচ্ছিল, আমাকে ফাঁসানোর প্রচেষ্টা চালছিল। পড়াশোনা সহ আমার সবকিছুই শেষ হয়ে যায়, ক্যারিয়ার গঠনের স্বপ্ন ভেঙে যায়, ইচ্ছেগুলো তো অপূর্ণতায় রয়ে যায়। কি করব, কি করা উচিত, তখন কিছুই যেন আমায় মাথায় ধরতে চায়নি। আমাকে মারধরের পর পুলিশের তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হয় মিথ্যা অভিযোগের ভিত্তিতে, কিন্তু আমি সেখান থেকে পালিয়ে যাই। বেশ কটা দিন অপরাধী না হয়েও সত্ত্বেও আমাকে গা ঢাকা দিতে বাধ্য হতে হয়। 30 অক্টোবর ক্ষুধার্ত পেট নিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় আমার অ্যাক্সিডেন্ট হয়। 2 দিন ধরে সরকারি হাসপাতালের বারান্দায় পড়েছিলাম আমি। ব্যথায় যন্ত্রণায় শুধুই কাতরাচ্ছিলাম। তখনও কাউকে খুন করার চিন্তাধারা আমার মাথায় আসেনি। কিন্তু যার 32 ঘন্টা পর আমি কোনো একটা ক্রমে জানতে পেরেছিলাম দিনাজপুর থেকে আমার খোঁজে আমার ভালোবাসার মানুষ ঐশী এসেছিল। মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল, আমাকে ভীষণ ভালোবাসতো। জমানো টাকার ভিত্তিতে দিনাজপুর 8 দিনের জন্য একটা ট্যুরে গিয়েছিলাম। অবশ্য সেখানেই প্রথম ঐশীর সাথে আমার পরিচয়ের সূত্রপাত ঘটে। ওই দিন ঐশীর সৌন্দর্যের প্রতি পালিত মায়ের আপন ছেলে রনি এতটাই আকৃষ্ট হয়েছিল যে সে নিজেকে সামলে উঠতে পারেনি। ধর্ষণের মতো একটা জঘন্য ভয়াবহ অপরাধ করে ফেলে, যেটা ওর আপন মা যখন বান্ধবীর বাসা থেকে এসে জানতে পারল, তখন তিনি কোনো কিছু না ভেবে চিনতে আগে নিজের ধর্ষক ছেলেকে বাঁচানোর জন্য বাড়িওয়ালার সাহায্য নিলেন। ঐশীকে শেষমেশ খুন করা হয়। তারপর ওর লাশ ফেলে দেওয়া হয় নর্দমার ময়লার জলে। তখন আর চুপ করে রইতে পারিনি আমি। ক্ষণে ক্ষণে তাদের প্রত্যেককেই নৃশংস মৃত্যু উপহার দেওয়ার জন্য ফোন দেওয়াতে লাগলাম এবং নিজেকে ধীরে ধীরে গড়ে তুললাম। আমি এই সমাজটাকে পাল্টে দিতে চেয়েছিলাম, খারাপ মানুষদের ধ্বংস করে দিতে চেয়েছিলাম, এমন একটা দল গড়তে চেয়েছিলাম যে দল জঞ্জাট পরিষ্কার করবে, অন্যায়কারীদের যোগ্য শাস্তি দিবে, মুখোশধারী মানুষদের উপড়ে ফেলবে। তোমার বিশ্বস্ত 2 সহযোগী দেলোয়ার ও শফিকুলের কাছ থেকেও তুমি কিন্তু অনেক কিছু লুকিয়েছো। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে ওরা সব জানতে পেরেছিল। অবশ্য আমি সব বলেছিলাম, কিন্তু তবুও ওরা আমার সঙ্গে ছাড়েনি। সবই বুঝলাম। এখন এটা তুমি আমায় বলো, রিহানার ঘনিষ্ঠ বান্ধবীদের বয়ফ্রেন্ডকে কেন খুন করলে? ওর কি কোনো দোষ ছিল? কি ওর অপরাধ? কেন ছল করে ওকে ভয়ঙ্কর এক ওষুধ খাওয়ালে, যার মাত্র 12টা দিন পর মারিয়ার সাথে রুম ডেটে করতে গিয়ে মাত্রাধিক রক্তক্ষরণের জন্য ওর মৃত্যু ঘটেছিল? মারিয়ার বয়ফ্রেন্ড নারী পাচার চক্রের সাথে যুক্ত ছিল, তাই প্রাণ হারিয়েছে। আচ্ছা, তাহলে শান্তার সাথে তোমার কিসের সম্পর্ক? ওর বাবাকে কেন খুন করলে? ওকে বিভিন্ন বিপদের হাত থেকে কেন বাঁচালে? শান্তাকে কেন ওর নিজের মা খুন করতে চেয়েছিল? শেরু ভাই এবার একটু নড়েচড়ে বসে বলল, শান্তা আমার ছোটবেলার বান্ধবী ছিল। সেই ছোট্টবেলাতে আমরা একে অন্যের সাথে আলাদা হয়ে গিয়েছিলাম। প্রাইমারি লেভেল পর্যন্ত আমরা একসাথে পড়াশোনা করেছি। তারপর বিচ্ছেদ ঘটে। এরপর শান্তার সাথে আমার আর কখনো কোনো যোগাযোগ, দেখা বা সাক্ষাৎ হয়নি। কিন্তু আমি শান্তাকে ঠিকই মনে রেখেছিলাম। ওর নাম আমার স্মৃতিতে ছিল, প্রায় সময় মনে পড়তো। হয়তো আমার কথা শান্তার এখন তেমন একটা মনে নেই। সে ছোটবেলাকার কথা সবার মনে না থাকাটাই স্বাভাবিক। তাছাড়া শান্তার বাবাকে আমি কেন খুন করেছি জানেন? কারণ তিনি ওই বাড়িওয়ালা ফরাদুল তালুকদারকে সহযোগী ছিলেন, যে কিনা কুয়াকাটা থেকে কিডনি পাচার সহ বিভিন্ন অবৈধ অপকর্মে লিপ্ত ছিলেন। অবশ্য ওনাকে খুন করার সময় আমি এটা জানতে সক্ষম হয়েছিলাম, ওনার একমাত্র মেয়ে আমার সেই ছোটবেলার বান্ধবী শান্তা, যাকে আমি কদিন পূর্বে লঞ্চে কুখ্যাত কন্ট্রাক্ট কিলারদের কবল থেকে উদ্ধার করেছিলাম। আর তাছাড়া শান্তাকে তার নিজের আপন মাই খুন করতে চান, এটা আমি তখনই জানতে পেরেছিলাম যখন সৌভাগ্যক্রমে স্বয়ং শান্তার গর্ভধারিণীর মা আমাদেরকে কোনো এক লোককে নিজের মেয়েকে খুন করার জন্য ভুলবশত কন্ট্রাক্ট দিয়ে ফেলেছিল। অতএব এসানুর সরকার বললেন, বুঝলাম। তবে তুমি সেদিনকার চিঠিতে নিজেকে একজন কন্ট্রাক্ট কিলার হিসেবে কেন উল্লেখ করেছিলে? তোমার কাজকর্মগুলো তো সেগুলোর মধ্যে পড়ে না। চাইলে তুমি অন্যভাবেও শান্তাকে সাহায্য করতে পারতে। তাছাড়া কালো রঙের খামের রহস্য ঠিক কি বলো তো? সবকিছু তুমি চিঠিতে কেন উল্লেখ করো? খানিকটা হাসির সুরে প্রস্তুত্তরে শেরু ভাই বলল, রহস্য? আমি কখন কোথায় কিভাবে জড়িয়ে যাই সেটা নিজেও জানি না। আমি ভেতরে একরকম, বাহিরে অন্যরকম। 3 বেলা 3 রকম।
শান্তাকে কেন তার নিজের আপন মা খুন করতে চেয়েছিল এটা কিন্তু এখনো ক্লিয়ার হয়নি। এই বিষয়ে কি তুমি কিছু জানো? হ্যাঁ জানি। তাহলে বলো। অনেকদিন আগের কথা। শান্তার বিয়ে তার মা ওনার এক নিকটবর্তী পরিচিত লোকের ছেলের সাথে ঠিক করেছিলেন, কিন্তু ওই দিন শান্তা সোহানের সাথে পালিয়ে গিয়েছিল, যার ফলস্বরূপ সেই দিন শান্তার মাকে অনেক হেনস্থা অপমান সহ্য করতে হয়, যা তিনি ভোলেননি। এর জন্য রাগ ও ক্ষোভ ওনার মনে সে রয়ে গিয়েছিল। শান্তার বাবার মৃত্যুর পূর্বে তার সমস্ত ধন দৌলত শান্তার নামে লিখে দিয়েছিলেন, যা শান্তা হয়তো এখনো জানেও না। এসব শান্তার মা তেমন একটা মেনে নিতে পারেনি। তাছাড়া শান্তার বাবার সব ধন সম্পত্তি ছিল বিভিন্ন অন্যায় ও অবৈধ কাজকর্মের ভিত্তিতে গড়া, যা শান্তার মা খুব ভালো করে জানতেন। অবশ্য তিনিও কিন্তু ওনার স্বামীর সহযোগী ছিলেন। ওনার নামে এক কানাকড়ি সম্পত্তিও লিখে না দেওয়াতে বেশ অনেকটাই ক্ষুব্ধ ছিলেন তিনি। যদিও বা পরবর্তীতে চট্টগ্রামে সেই পুরনো বান্ধবীর বিভিন্ন উস্কানিমূলক কথাতে আসক্ত হয়ে শেষমেশ নিজের মেয়েকেই খুন করার নেশায় হিংস্র হয়ে উঠলেন, তবে এটা আমি জানিও না। শান্তার মা এবং ওনার বান্ধবী এখন কোথায়? অতঃপর কিছুটা শ্বাস ছেড়ে এহসানুল সরকার বললেন, শান্তার মা বর্তমান আমার তত্ত্বাবধানে রয়েছেন। কি তাহলে এসব আমাকে জিজ্ঞেস করার কি কারণ? ওনার থেকে তো জানতে পারতেন। উনি বলার মতো অবস্থায় থাকলে তো জানতাম। মানে? ভয়াবহ একটা গাড়ির দুর্ঘটনায় শান্তার মা কথা বলার শক্তি ও কানে শোনার শক্তি দুটোই হারিয়েছে এবং তার বান্ধবী ঘটনাস্থলেই মারা যায়। কথাগুলো বলার পর বেশ কিছুক্ষণ চুপ করেছিলেন এহসানুল সরকার। পরিশেষে আবার তিনি বলে উঠলেন, তুমি যাদের যাদের খুন করেছো তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে দোষী ছিল। অন্যায়, অত্যাচার অথবা বিভিন্ন অপরাধ অপকর্মের সাথে যুক্ত ছিল। যদিও বা আইন ছিল, জনজাট চাইলে আইনের সাহায্য পরিষ্কার করতে পারতে, কিন্তু তা তুমি করনি। আইন নিজের হাতে তুলে নিয়েছো। একের পর এক খুন নির্দ্বিধাতে তুমি করে গেছো। জানি না তোমার কি হবে, হয়তো ফাঁসিও হতে পারে। ভেবো না আমার মাকে বাঁচানোর জন্য তোমাকে আমি সাহায্য করব। আইন সবার জন্যই সমান। গল্পের শুরুটা হয়তো তুমি করেছিলে, কিন্তু যার শেষটা আমি করলাম। কথাগুলো বলার পরপরই শেরু ভাইয়ের দিকে একটু ভ্রু কুঁচকে তাকালেন এহসানুল সরকার। এই পজিশনে শেরু ভাইয়ের মুখে হাসি দেখে কেমন যেন একটা লাগলো তার। পরিশেষে এহসানুল সরকার চলে গেলেন। অতঃপর 1.5 মাস পর শেরু ভাইকে চতুর্থবারের মতো কোর্টে তোলা হয়। অবশেষে রায়ও বের হলো আজ। ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে শেরু ভাইকে। 6 মাস পর ফাঁসির কার্যক্রম করা হবে। মন শতবার না চাইলেও কেন যেন এহসানুল সরকার বেশ অনেকটা চেষ্টা করেছিলেন শেরু ভাইয়ের ফাঁসির সাজা যাতে না হয়, কিন্তু তিনি পারলেন না। এছাড়া একদল শেরু ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যে অভিযোগও তুলেছিল। অবশেষে 6 মাস পর শেরু ভাইয়ের ফাঁসি কার্যকর করা হয়। সেই দিন এহসানুল সরকার সেখানে উপস্থিত ছিলেন না, কারণ তিনি ছুটিতে ছিলেন। 2 দিন পর ওনার বিয়ে। এই নিয়ে বেশ ব্যস্ততাতেই ছিলেন, কিন্তু উনি হয়তো কল্পনাও করতে পারেনি স্বয়ং ওনার বিয়েতে এত বড় একটা কাণ্ড ঘটে যাবে। সদ্য বিয়ে করা স্ত্রীকে নিয়ে যখন উনি শ্বশুরবাড়ির চৌকাঠ পেরিয়ে গাড়িতে উঠলেন, তখনই আচমকা ওনার সদ্য বিয়ে করা স্ত্রী বমি করতে আরম্ভ করে। মুহূর্তেই পরিস্থিতি নির্মমে পরিণত হয়। সবার চোখের সামনে মারা গেল ওনার স্ত্রী। সবাই স্তব্ধ হয়ে যায়, থমকে যায়। নিমিষেই বিয়েবাড়ির লাঠি উঠে যায়। খবরটা দ্রুতই বাতাসের তীব্র গতিতে সব জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে পড়ল। সেই দিন রাতে 4:12 সময় এহসানুল সরকারের একজন সহকর্মী ফোন করে কিছুটা তাড়াহুড়ো কণ্ঠে বলল, স্যার, শেরু ভাই বেঁচে আছে। হোয়াট? এটা কি আদৌ সম্ভব? আমার মন মেজাজ একদম ভালো না। তার মাঝে এত রাতে ফোন দিয়ে মজা করছেন আপনি? না স্যার, মজা নয়, আমি সত্যি বলছি। ওই দিন শেরু ভাইয়ের ফাঁসি হয়নি, সবই নাটক। একটা মহাচক্রান্ত ছিল, যেটা অনেক পূর্ব থেকেই পরিকল্পনা করা হয়েছিল। আমার বলতে লজ্জা লাগছে, কয়েকজন আইনের লোক ওই চক্রান্তের সাথে জড়িত। মূলত শেরু ভাইকে পালাতেও সাহায্য করেছে। তবে আমাদের ডিপার্টমেন্টের কিছু দক্ষ ও বুদ্ধিমান গোয়েন্দা পুলিশ খানিকক্ষণ আগে বেশ গভীর তদন্তের ভিত্তিতে সব জানতে পেরেছে। যারা এই চক্রান্ত ও পরিকল্পনার সাথে সংযুক্ত ছিল তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তাদের মধ্যে কেউই সঠিক জানে না শেরু ভাই এখন কোথায়। সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। এটা কিভাবে সম্ভব? আই ডু নট বিলিভ। আচ্ছা, ওই 2 বিশ্বস্ত সহযোগী দেলোয়ার এবং শফিকুল, ওরা কি জেলে আছে নাকি পালিয়েছে? না স্যার, ওরা কোথাও পালায়নি। তারা দুজন জেলে আছে। অতএব এহসানুল সরকার আর কিছু বললেন না। ফোন কেটে দিয়ে বিছানায় বসতে গিয়েও পারলেন না। একের পর এক চমক আর নিতে পারছেন না। জানালার এক সাইডে সেই কালো রঙের একটা খাম। বহুদিন পর এরূপ খাম দেখতে পেলেন তিনি, যা একটি শিউরে তুলল ওনাকে।
অতঃপর খামটি খুলে চিঠিটা বের করে পড়তে আরম্ভ করলেন তিনি। চিঠিতে লেখা ছিল, হঠাৎ সদ্য বিবাহিত স্ত্রীর এরূপ মৃত্যু নিতে পারছেন না, তাই তো। মনে মনে হয়তো বা ভাবছেন আমি খুনটা করিনি তো। ওনার পূর্বেও একটা সংসার ছিল, স্বামী ছিল, যেটা হয়তো আপনি জানেন না, অথবা আপনার থেকে লুকানো হয়েছে। উনি ওনার পূর্বের স্বামী বৃদ্ধ মাকে খুন করেছিলেন। বিদায় হারিয়ে ফেলেছে প্রাণভোমরা। প্রিয় ভাইয়া, ভাইয়া বলাতে নিশ্চয় অবাক হচ্ছেন। মনে আছে ছোটবেলাকার কথা? আপনার একটা ছোট ভাই হয়েছিল, 2-3 দিন পর, যাকে হাসপাতাল থেকে কেউ চুরি করে নিয়ে গেছিল। যদি বলি আমি সেই, তাহলে বিশ্বাস করবেন। নিচে আমার নামটা কিন্তু আমার নিজের রক্ত দিয়ে লেখা। চাইলে ডিএনএ টেস্ট করাতে পারেন। শেরু ভাই। চিঠিটা পড়ার পর অবাকের শেষ সীমানা পর্যন্তই অতিক্রম করে ফেললেন এহসানুল সরকার, যার পরের দিনই ইচ্ছে না থাকা সত্ত্বেও ডিএনএ টেস্ট করান তিনি। এই মুহূর্তে রিপোর্ট হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। কিছু বলার মতো ভাষা খুঁজেও যেন খুঁজে পাচ্ছেন না। হাত থেকে রিপোর্টটি নিচে পড়ে গেল। মনে মনে এহসানুল সরকার শেষমেশ বলে ফেললেন, তার মানে সত্যি ও আমার রক্তের আপন ভাই। হঠাৎ আচমকা 8 বছরের এক ছেলে এগিয়ে এসে এহসানুল সরকারকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল আঙ্কেল, এই খামটা একটা লোক আপনাকে দিয়েছে। কথাটা শুনতে দেরি হলেও ছেলেটির হাত থেকে খামটা নিতে একটুও সময় ব্যয় করলেন না এহসানুল সরকার। অতএব দ্রুতই খামটা ছিঁড়ে চিঠিটা বের করলেন। মাত্র কয়েকটা কথাই চিঠিতে লেখা ছিল। সেগুলো হলো, অবাক হলেন রিপোর্ট দেখে? আপনি আমার ভাই, আপনার মা আমার নিজের আপন গর্ভধারিণী মা। সেটা আমি মূলত অনেক আগে থেকে জানতাম, যেটা মন শতবার চাইলেও বলিনি কাউকে। সমাপ্ত।